চলো এখানে একবার ইনফরমেশন দিয়ে নি, জাস্ট কোথায় গেল গ্রুপ। স্টার্ট। চলো ঠিক আছে, তাহলে শুরু করলাম। মাইকটা সবাই অফ রেখো, ঠিক আছে? আমি আর এখান থেকে করলাম না, টার্ন অফ। না, টার্ন অফ করে দেবো। আচ্ছা আগে করেই রাখি, ঠিক আছে? কার্ডটা আবার হুট করে অন হয়ে যাবে, মুশকিল হবে তখন। দাঁড়াও, না এখান থেকে হচ্ছে না। আগে থেকে মানে সেটিংসে গিয়ে করতে হতো। দেখি দেখি, আমি কি করব নাকি? হ্যাঁ দেখো তো, করে দেখো তো দেবজিৎ, করে দেখো তো একবার। মনে হয় আগে থেকে সেটিংসে গিয়ে করতে হতো। একবার একটু করে দেখো, ট্রাই করো দেবজিৎ, না হলে আমি দেখছি এখান থেকে। না হলে দরকার নেই, থাক সবাই অফ ঠিক রাখো। আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ সবাই অফ রাখলে ভালো হয় হ্যাঁ মাইকটা। হ্যাঁ, সর্বজিৎ রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে? চলো আমি শুরু করলাম, ঠিক আছে? মাইকটা অফ রেখো, যখন আমি জিজ্ঞাসা করব কোনো কিছু যদি কোশ্চেন থাকে তখন অন করে করো, ঠিক আছে? জিজ্ঞাসা করো, ওকে? হ্যাঁ চলো, তো আমরা স্টার্ট করব আজকে কি আমাদের যেটা ওয়েবিনার ছিল, কেরিয়ার ইন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আর ডিবিএমএস নিয়ে পরে বলবো, ডিবিএমএস ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে কৌস্তব ডিবিএমএস এ, ঠিক আছে? 4th সেমিস্টার ডিবিএমএস এ 3খানা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, ওকে? ডিবিএমএস এর আজকের ক্লাসটা কালকে হবে মঙ্গলবার, যেহেতু আজকে এটা করাচ্ছি। আজকে শুধুমাত্র আমরা আলোচনা করব অল অ্যাবাউট রিলেটেড টু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড মেনি মোর। তো ফার্স্টলি আমরা কুইকলি একবার আজকের এজেন্ডাগুলো দেখে নিই কি কি আছে। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, ডিফারেন্স বিটুইন ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেস্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, কেন মান স্ট্যাক ডেভেলপমেন্ট এত পপুলার। আমরা আজকে সব জায়গায় শুনছি মান স্ট্যাক মান স্ট্যাক মান স্ট্যাক, কেন মান স্ট্যাক এত পপুলার। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা আলোচনা করব প্রলয় ব্যাচ সম্পর্কে, যেটা ইউথ কেরিয়ার হাবের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট, যেটার জন্য অনেক স্টুডেন্ট লাস্ট 2 বছর ধরে ওয়েট করছে। তো একদম লাস্টের দিকে প্রলয় সম্পর্কে আলোচনা করব। বেশি সময় নষ্ট হবে না, জাস্ট 1 ঘন্টা চাই, 9:15টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ইয়েস, গুড ইভিনিং শুভাঞ্জন, এই শুভারঞ্জন সরি। তো ফার্স্টলি আমরা কুইকলি হচ্ছে একটু ইন্ট্রোডাকশন দিই ইউথ কেরিয়ার হাব সম্পর্কে। সো ইউথ কেরিয়ার হাব অ্যাকচুয়ালি শুরু হয়েছিল একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তোমাদের মধ্যে থেকে অনেকেই যারা স্টার্টিং থেকে এখন অব্দি আছো তারা হয়তো জানো, যারা নতুন আছো তাদেরকে বলে রাখতে চাই 2020-তে কিন্তু অ্যাকচুয়ালি ইউথ কেরিয়ার হাব স্টার্ট হয়েছিল, ওকে? 2020। এবার 2020 থেকে 2021 নর্মাল ভাবে আমরা হচ্ছে ভিডিও বানিয়ে গেছি, সেরকম কিছু হয়নি। তখন একটা পাইথনের পুরো একটা সিরিজ আমি করেছিলাম, বাট সেরকম হিট হয়নি। এবার 2021-এর দিকে টার্নিং পয়েন্ট, যেখানে আমি ফার্স্ট টাইম ভাবলাম একবার বিসিএ নিয়ে ভিডিও বানানো যাক, কারণ বিসিএ ডিগ্রির খুব ডিমান্ড আছে অল ওভার ইন্ডিয়াতে, হিন্দিতে অনেকে ভিডিও বানায়, বাট বাংলাতে কোনো বিসিএ ওরিয়েন্টেড কন্টেন্ট ছিল না। কিন্তু এদিকে কলকাতায় প্রচুর কলেজেস আছে যারা বিসিএ করায়, তাই সেই উদ্দেশ্যে বানালাম 2021-এর দিকে একটা ভিডিও, টপ 10 বিসিএ কলেজেস। আর সেখান থেকেই ইউথ কেরিয়ার হাবের জার্নি শুরু। আমাদের প্রথম ভাইরাল ভিডিও, যে ভিডিও দেখতে দেখতে 50,000-এর উপরে ভিউজ ক্রস করেছিল, এবং ওই একটি ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ক্রস হয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অ্যাজ ওয়েল অ্যাজ চ্যানেল মনিটাইজ হয়েছে। তারপর আরো আমাদের হচ্ছে অনেক ভিডিও, পাইথনের কোর্স আছে আমাদের চ্যানেলে, প্রোগ্রামিং এর অনেক লেকচার পাবে, সি প্রোগ্রামিং এর পুরো হচ্ছে একটা ডেডিকেটেড প্লে লিস্ট পাবে, যাতে 1 লাখেরও উপরে ভিউজ হচ্ছে আছে। তাই ইউথ কেরিয়ার হাব সম্পর্কে যদি বলি, তাহলে এটা কিন্তু শুরু থেকে কোনো কোম্পানি বা ইনস্টিটিউট হিসেবে তৈরি হয়নি, তৈরি হয়েছিল একটি ইউটিউব চ্যানেল হিসেবে, যার একটাই উদ্দেশ্য ছিল নলেজ অ্যান্ড ইনফরমেশন শেয়ার করা। তারপর 2020 থেকে 2022
আমি স্টার্ট করলাম আমার প্রথম অনলাইন প্রোগ্রামিং ব্যাচ মাত্র 12খানা স্টুডেন্টকে নিয়ে, মাত্র 12টা স্টুডেন্ট। তার মধ্যে থেকে একজন এই যে কমেন্ট করেছে এখানে, অর্ণব চক্রবর্তী, আমার প্রথম অনলাইন প্রোগ্রামিং ব্যাচের একজন স্টুডেন্ট, 12 জনের মধ্যে থেকে একজন, NSHM কলকাতা থেকে। সেই এখনো মনে আছে, অর্ণবের বাবা ফোন করেছিল, এবং এরকম অনেক কৌশিক আছে জর্জ কলেজ থেকে, ও যদিও আজকে ওয়েবিনারে নেই, কৌশিক কোনার। তো 12 জন স্টুডেন্টকে নিয়ে শুরু করেছিলাম। তো এবং এই 12টা স্টুডেন্ট, তোমরা বিলিভ করবে না তখন আমার কাছে কি লেভেলের হচ্ছে ইমোশন ছিল, বিকজ ফার্স্ট টাইম আমি আমার জীবনে এত বেশি স্টুডেন্ট পড়াচ্ছিলাম। অফলাইনেও এত পড়াতাম না, অনলাইনে প্রথম ব্যাচে 12টা স্টুডেন্ট। তারপর 2023, এন্ড 2023 আমাদের জন্য এখনো অবধি সব থেকে বেস্ট। হ্যাঁ, 2023-এর শুভ টুবরাও ছিল। অ্যাকচুয়ালি প্রথম প্রোগ্রামিং ব্যাচটা হচ্ছে আমাদের 2021-এর নভেম্বরের দিকে স্টার্ট হয়েছিল, তো ওইটাকে আমি স্ট্যাটিস্টিক্সে 2022-ই ধরছি, 2 মাস পরেই 2022। 2023-এ অনেক কিছু পরিবর্তন হয়েছে ইউথ কেরিয়ার হাবে। 2023-এ আমরা হচ্ছে একটা নর্মাল ইউটিউব চ্যানেল থেকে, একটা নর্মাল অনলাইন কোচিং সেন্টার থেকে আমরা হচ্ছে একটা অফিসিয়াল রেজিস্টার বিজনেস এবং ইনস্টিটিউটে হচ্ছে কনভার্ট হয়েছি। যে ইনস্টিটিউট বর্তমানে সার্টিফিকেট প্রোভাইড করছে, যারা বর্তমানে হচ্ছে আমাদের কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট, রেজিস্টার আন্ডার মিনিস্ট্রি অফ MSME গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড আ ইউনিট অফ IIESR। IIESR হচ্ছে আমাদের সার্টিফিকেট পার্টনার, যাদের মাধ্যমে আমরা সার্টিফিকেট প্রোভাইড করছি। এবং স্ট্যাটিস্টিক্স যদি বলি, লাস্ট 1 বছরে টোটাল 2000-এর ওপরে ছেলে মেয়ে ইউথ কেরিয়ার হাব থেকে ক্লাসেস কমপ্লিট করেছে অনলাইনে, সম্পূর্ণ ঘরে বসে। ফ্রম কলকাতা টু শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রান্ত থেকে, সমস্ত কলেজেস থেকে আমাদের কাছে স্টুডেন্ট আছে। লাইভ ক্লাসেস 500টার ওপরে আমাদের কমপ্লিট হয়েছে। ইউটিউবে 40,000-এর ওপরে সাবস্ক্রাইবার আছে। 5খানেরও ওপরে টোটাল ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্সেস আমরা প্রোভাইড করছি, এবং প্রায় 500-র কাছাকাছি সার্টিফিকেশন এখনো অবধি কমপ্লিট হয়ে গেছে। এবং আগামী 5 বছরে আরো আমরা পরিশ্রম করব, কারণ আমাদের একটাই মোটো, অ্যাফোর্ডেবল এডুকেশন, হাই কোয়ালিটি এডুকেশন অ্যাফোর্ডেবল প্রাইসে প্রোভাইড করাই হচ্ছে আমাদের একমাত্র মোটো। তাই সেই উদ্দেশ্যে আগামী 5 বছরে আমরা আরো ভালোভাবে কাজ করব। বর্তমানে আমরা হচ্ছে একটি ফাস্টেস্ট গ্রোয়িং আইটি ট্রেনিং ইনস্টিটিউট, বাট 5 বছর পর গোটা পশ্চিমবঙ্গে আইটি ট্রেনিং মানে শুধুমাত্র ইউথ কেরিয়ার হাবেরই নাম থাকবে। এটা এখানে বসে আমার প্রতিজ্ঞা, আফটার 5 ইয়ার্স। তো এটাই ছিল একটা ছোট্ট আমাদের ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তাহলে এবার আমরা আমাদের মেন এজেন্ডাতে আসবো, ঠিক আছে? যে এজেন্ডাটা হচ্ছে সবার ফার্স্ট আমরা আলোচনা করব ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা আমাদের কি। তো দেখো, আমরা প্রত্যেকেই তো আজকাল ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে শুনছি সমস্ত জায়গায়, কিন্তু অনেকেরই এখনো অবধি ক্লিয়ার ধারণা নেই। আর আমার এখন উদ্দেশ্য হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা আগে ক্লিয়ার করা তোমাদের। তো এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। উদাহরণটা কিরকম? আমরা প্রত্যেকে ফেসবুক ওপেন করছি, ফেসবুক ইউজ করছি, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো শপিং পোর্টালগুলো ইউজ করছি, অথবা ইউটিউব ওপেন করে ভিডিও দেখছি, ঠিক আছে, গান শুনছি। এই সব জিনিসগুলো কি? এই যে ইউটিউব, ফেসবুক, অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে কি হয়, বিভিন্ন ফর্মে হচ্ছে বিভিন্ন পেজেসের মাধ্যমে ইনফরমেশন ডিসপ্লে হয়। সেই ইনফরমেশন তোমার রিটেন ফর্মে থাকতে পারে, মানে টেক্সট ফরম্যাটে, তোমার ছবি হিসেবে থাকতে পারে, ভিডিও হিসেবে থাকতে পারে, বিভিন্ন রকম ভাবে হচ্ছে তোমার কাছে থাকতে পারে। আর এই যে আমাদের ইনফরমেশন গুলোকে তোমার ডিসপ্লে করা, তোমার সঠিক ইউজারকে, ইউজার যেরকম ইনফরমেশন চাইছে সেরকম ইনফরমেশন সেই ইউজারকে ইন্টারনেটের কাছে, ইন্টারনেটের মধ্যে ডিসপ্লে করা, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা কাজকর্মগুলো করা আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আর এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল ইউটিউব ওপেন করছো তুমি, ইউটিউব ওপেন করে ভিডিও প্লে করছো, তাহলে ভিডিওটা কিভাবে প্লে হচ্ছে, ভিডিওটা কোথা থেকে আসছে, এত ভিডিও কিভাবে শো হচ্ছে, এগুলো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমরা করে থাকি। আর ওই যে ইউটিউব, সেটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, অথবা বলতে পারো একটা ওয়েবসাইট। আর যারা এই ওয়েবসাইটটা বানায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে হচ্ছে ওয়েব ডেভেলপার হচ্ছে আমাদের বলা হয়ে থাকে, ঠিক আছে? এবার এখানে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে একটু হিস্ট্রিটা জানতে হবে। একটা ছোট্ট কুইক ইন্ট্রোডাকশন বা হিস্ট্রি আমি বলে দিচ্ছি।
তো রাইট নাও তোমরা কি কেউ আমাকে বলতে পারবে চ্যাট সেকশনে বলো তো বর্তমানে আমরা কোন ওয়েব জেনারেশনের মধ্যে বিলং করছি 1.0 2.0 আর 3.0 কোনটা বলতে পারবে কেউ 3.0 একদম 3.0 পারফেক্ট 3.0 একদম পারফেক্ট এভরিবডি পারফেক্ট আমরা 3.0 তে আছি কিন্তু এই যে 1.0 2.0 3.0 এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি আছে খুবই সিম্পল ডিফারেন্স 1.0 তে যে ওয়েবসাইটটা তোমার তৈরি হতো যে ওয়েবসাইটগুলো যেগুলো বেসিক্যালি আর্লি 90s 1990 থেকে 2002-3 সাল অবধি হচ্ছে ওয়েব 1.0 ছিল সেই সময় ওয়েবসাইটের মেন উদ্দেশ্য ছিল ইনফরমেশন তোমার হচ্ছে ডিসপ্লে করা ব্যাস এইটুকুনি জাস্ট ইউজার আসবে ইউজারের কোনো ইনফরমেশন চাই সেই ইনফরমেশনটা ডিসপ্লে করা হচ্ছে আমাদের ওয়েব 1.0 কাজ ছিল কয়েকটা এক্সাম্পল উইকিপিডিয়া যেখানে জাস্ট ইনফরমেশন ডিসপ্লে হচ্ছে অথবা দেখবে 1990 সালে যে ওয়েবসাইটগুলো তৈরি হতো শুধুমাত্র এইচটিএমএল দিয়ে তৈরি হতো তার মধ্যে সিএসএস ও থাকতো না এইচটিএমএল কি সিএসএস কি আমরা আসছি কারণ অনেকেই হয়তো তোমরা এগুলো জানো না বাট আমরা আসছি এগুলো সম্পর্কেও বলবো বাট তখন জাস্ট একটা ওয়েব পেজ ডিজাইন করা হতো জাস্ট ইনফরমেশন শো করার জন্য এক্সাম্পল আমাদের আজকের যে অ্যামাজনকে দেখতে পাচ্ছ আজকের যে অ্যামাজন আর 1990 যে অ্যামাজন হিউজ ডিফারেন্স একটা সময় অ্যামাজনে শুধুমাত্র ইউজার আসতো এবং বই বিক্রি করতে পারতো মানে বই কিনতে পারতো যেখানে লিস্ট অফ বুকস হচ্ছে ডিসপ্লে হতো একটা অনলাইন লাইব্রেরির মতো এবং সেখান থেকে ইউজাররা জাস্ট বই অর্ডার করতো এবং কিনতো ব্যাস এইটুকুন কিন্তু আজকে যখন আমরা অ্যামাজনকে দেখছি সেখানে আমরা অ্যামাজনকে কি বলি মাল্টি ভেন্ডার ওয়েবসাইট মাল্টি ভেন্ডার ই কমার্স ওয়েবসাইট যেখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট তুমি পাচ্ছ যেখানে তুমি চাইলে নিজেও তোমার প্রোডাক্টকে সেল করতে পারবে অ্যাজ এ সেলার হিসেবে এই যে জিনিসটা এটা ওয়েব 2.0 জিনিস যেখানে ওয়েব 2.0 আমাদেরকে কি করছে যেটা 2005-এর পর থেকে চালু হয়েছিল এবং 2019 অব্দি ওয়েব 2.0 ছিল যেখানে ইন্টারাকশন ওয়েবসাইটের মধ্যে আসা শুরু করছে যেখানে ইউজার তার নিজের পোস্ট করতে পারবে আমাদের মানে ওয়েবসাইটের মধ্যে ইউজার ওয়েবসাইটকে নিজের মতো ভাবে ব্যবহার করতে পারবে শুধু ইনফরমেশনকে কনজিউম করবে না সে নিজেও কন্টেন্ট তৈরি করবে আমাদের বিভিন্ন প্রকার ওয়েবসাইটে এক্সাম্পল হিসেবে এই ওয়েব 2.0 এর মধ্যে কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক গুলো ইন্ট্রোডিউস হয়েছিল উদাহরণ তোমার টুইটার উদাহরণ তোমার ফেসবুক উদাহরণ তোমার ইউটিউব এরকম আরো অনেক সোশ্যাল নেটওয়ার্ক ওয়েব 2.0 তে আমাদের কাছে এসেছে তাহলে ওয়েব 3.0 কোনটা যেটা কারেন্টলি আমরা এই মুহূর্তে আছি ওয়েব 3.0 তে আমরা হচ্ছে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি বিগেস্ট এক্সাম্পল রেডিট রেডিট যারা ইউজ করো তারা জানবে যে রেডিটের মধ্যে কিন্তু তোমার যে পার্সোনাল ইনফরমেশন সেটা কিন্তু কখনো ডিসপ্লে হয় না তুমি সবসময় হচ্ছে একজন অ্যানোনিমাস থেকে তুমি যা ইচ্ছা কাজকর্ম করতে পারবে টেলিগ্রাম ওয়েব 3.0 এক্সাম্পল ঠিক আছে তারপর যত বিটকয়েন ওরিয়েন্টেড যে টেকনোলজি গুলো আসছে ইথিরিয়াম ওরিয়েন্টেড টেকনোলজি সেগুলো ওয়েব 3.0 এন্ড লাস্টলি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন অর্থাৎ এআই এর মাধ্যমে ব্যাকএন্ডকে পাওয়ার দেওয়া তোমার প্রোডাক্ট সেগুলোও তোমার ওয়েব 3.0 এর অংশ এক্সাম্পল চ্যাট জিপিটি এক্সাম্পল ওপেন এআই এক্সাম্পল ড্যালি অ্যান্ড এক্সাম্পল মেনি টাইপ অফ এআই রিলেটেড টুলস যেমন কিছুদিন আগে তোমাদের সিএ এক্সাম হচ্ছিল পাওয়ার পয়েন্ট কিভাবে তৈরি করছিলে সবাই বলো বলো কিভাবে তৈরি করছিলে সিম্পল গুগলে যাচ্ছিলে এই যে গামা এআই টম এআই এগুলো কি এগুলো আলটিমেটলি ওয়েবসাইট কিন্তু এই ওয়েবসাইট গুলোর ব্যাকএন্ডে মেন যে টেকনোলজি সেটা কি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে এই জিনিসটা বর্তমানে বেশি ইউজ হচ্ছে এবং আগামী দিনেও এই জিনিসটা আরো বেশি পরিমাণে ব্যবহার হবে যেখানে তোমার ওয়েবসাইটের ব্যাকএন্ড পুরো নিয়ন্ত্রিত হচ্ছে এআই দ্বারা এআই টেকনোলজি দ্বারা ঠিক আছে সো এটা ছিল একটা সিম্পল হিস্ট্রি যে ওয়েব ডেভেলপমেন্ট কতটা আমাদের এগোচ্ছে এবার এইভাবেই যদি আমি ক্যাটাগরি করি ওয়েবসাইটে দুটো ক্যাটাগরি থাকে স্ট্যাটিক ডাইনামিক স্ট্যাটিক কোনটা স্ট্যাটিক হচ্ছে যে ওয়েবসাইটে একজন ইউজার এভরি টাইম যদি যায় সেম ইনফরমেশন দেখতে পাবে এক্সাম্পল উইকিপিডিয়া এক্সাম্পল তোমার হচ্ছে আমাদের ইউথ কেরিয়ার হাবের নিজস্ব ওয়েবসাইটটা যেখানে তুমি যতবারই যাও না কেন সেম ইনফরমেশন দেখতে পাবে এগুলোকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয় আর ডাইনামিক ওয়েবসাইট কোনটা যেখানে এভরি টাইম ইউজার যখন যাবে
ডিফারেন্ট ইনফরমেশন তার কাছে ডিসপ্লে করবে, তার ডেটা অনুযায়ী ডিসপ্লে করবে সার্ভার থেকে। এক্সাম্পল, তোমরা এখানে 5 জন নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করো, 5 জনের ক্ষেত্রে দেখবে ফেসবুক অন্যরকম জিনিস দেখাবে, যেরকম তোমার অ্যাকাউন্ট সেই অনুযায়ী। তুমি ইউটিউব ওপেন করো, তোমার ইউটিউবের দেখবে তোমার হচ্ছে ইউটিউবের হোম পেজটা আলাদা, আমার ইউটিউবের হোম পেজটা আলাদা হবে, যেখানে কি হচ্ছে ক্রমাগত কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। এগুলোকে বলা হয় ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো ওয়েবসাইট দুই প্রকার, স্ট্যাটিক, ডাইনামিক, এবং এই দুই প্রকারের ওয়েবসাইটই আমাদেরকে ডেভেলপ করা শিখতে হয়, যেগুলো আমরা আমাদের পরবর্তী লেকচারে মানে যখন আমরা কোর্স করব তখন ভালো করে আমরা দেখব। ঠিক আছে, সো এটা ছিল ওভারঅল একটা বেসিক ইন্ট্রোডাকশন। যদি এখানে কারোর মনে কোনো প্রকারের যদি প্রশ্ন বা কৌতূহল থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, একদম মৃদুল, ইউজারের ডিমান্ড অনুযায়ী। গুগলও তোমার ডাইনামিক। স্ট্যাটিক মানে সিম্পল, তুমি ইউথ ক্যারিয়ার হাবে যাও, অথবা তোমার যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইট, একটা কোম্পানির অ্যাবাউট আস পেজ যখনই যাবে সেমই থাকবে স্ট্যাটিক। অ্যামাজন ডাইনামিক, এভরি টাইম দেখো ওখানে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, ওখানে সমস্ত কিছু তোমার ব্যাক এন্ড থেকে আসছে। ঠিক আছে, তাহলে কারোর কোনো প্রশ্ন নেই তো এখানে? হোয়াটসঅ্যাপ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক দুটোর মধ্যেই পড়ে। তাহলে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট জিনিসটা কি, ওয়েবসাইট কারা ডেভেলপ করে, এবং তোমাদের ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু জানলাম। এবার এই ওয়েব ডেভেলপমেন্টের দুটো প্রধান ক্যাটাগরি আছে যার উপর বেস করে পুরো জব মার্কেট। ঠিক আছে, অনিমেষের প্রশ্নটা আমি একটু পরে আসছি। ঠিক আছে, আর সেই দুটো ক্যাটাগরি হলো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টকে আমাদের ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্টও বলা হয়, এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টকে অনেক সময় আমাদের সার্ভার সাইড ডেভেলপমেন্ট বলা হয়। তো এখানে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এই দুটোর বেসিক কনসেপ্টটা আমি একটু বলে দিচ্ছি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি? এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লেআউট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে একটি ওয়েবসাইটের লেআউটকে তৈরি করা আমরা হচ্ছে শিখে থাকি। ওয়েবসাইট লেআউট মানে কিরকম? যেমন ধরো তুমি আজকে কোনো একটা ওয়েবসাইট ওপেন করলে, তুমি দেখতে পারলে সেখানে লোগোটা তোমার বাঁ সাইডে আছে, অথবা তুমি কোথাও দেখতে পারলে যে তোমার ন্যাভিগেশন বারটা উপরের দিকে আছে খুব সুন্দর করে, আবার দেখতে পারলে সেখানে কোনো লিঙ্কে ক্লিক করলে আরো তোমার মেনু হচ্ছে ওপেন হচ্ছে, একটা বাটন দেখতে পাচ্ছ, সেই বাটনে মাউসটা যে নিয়ে যাচ্ছ বাটনের কালার চেঞ্জ হচ্ছে। এই যে সমস্ত জিনিসগুলো থাকে এইগুলো হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে করে থাকি, যেখানে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ হয় ওয়েবসাইটের লেআউটকে ডিজাইন করা অথবা লেআউটকে ডেভেলপ করা। আর ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা কি? এই যে তুমি তোমার ওয়েব পেজের মধ্যে ইমেজটা দেখতে পাচ্ছ, যে ভিডিওটা তোমার ডিসপ্লে হচ্ছে, বাটনে ক্লিক করার পর যে পেজটা তোমার কাছে ওপেন হচ্ছে, কোনো একটা লিংকে ক্লিক করার পর যে পেজটা ওপেন হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে সার্ভার থেকে আসে, আর সার্ভারটাই হচ্ছে তোমার এখানে ব্যাক এন্ড। তাই জন্যই ব্যাক এন্ড ডেভেলপমেন্টকে আমাদের সার্ভার সাইড ডেভেলপমেন্ট বলা হয়ে থাকে। আর একটু ভালো করে যদি বলি আমি এখানে দেখো, বেসিক্যালি কি হয়, আমাদের পুরো ওয়েবসাইট কিন্তু ডেটার ওপর কাজ করে, যে কোনো ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনের যদি কথা বলি। এবার আমাদের মানুষের তো মাথায় ব্রেন আছে, ব্রেনের মধ্যে আমাদের সমস্ত ইনফরমেশন বা ডেটা তোমাদের স্টোর থাকে। তাহলে ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের কাছে সার্ভার থাকে, আর সেই সার্ভারে ডেটাবেস থাকে। এবার ক্লায়েন্ট অর্থাৎ ইউজার যখন কোনো একটা ওয়েব পেজ ওপেন করে, তখন তারা সবার প্রথম সার্ভারের কাছে কিন্তু রিকোয়েস্ট পাঠায়, তারপর সার্ভার সেই রিকোয়েস্টটাকে অ্যানালাইজ করে সেটাকে ডেটাবেসে পাঠায়, তারপর ডেটাবেস থেকে হচ্ছে সার্ভার প্রয়োজনীয় রিকোয়েস্টটাকে ফেচ করে আমাদের ক্লায়েন্ট যে আছে সেই ক্লায়েন্টের কাছে ডিসপ্লে করে। এক্সাম্পল হিসেবে তোমার ফেসবুক, তুমি ফেসবুক যেই ওপেন করছো, ফেসবুক ওপেন করা মানে তুমি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠালে, তো সার্ভার সেই রিকোয়েস্টটাকে অ্যানালাইজ করে তোমাকে ফেসবুকটা ওপেন করে দেবে। আর এটাই হচ্ছে তোমার এখানে ব্যাক এন্ডের কাজ। ঠিক আছে, সিম্পল ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। আর একটু ভালো করে যদি এখানে ইজিলি বলি, ধরো একটা ট্যাক্সি,
তো বাইরে থেকে একটা ট্যাক্সির দিকে তাকালে আমরা কি দেখতে পারবো? তার কালারটা দেখতে পারবো, তার গঠনটা দেখতে পারবো, দরজা জানলা কিরকম দেখতে এগুলোকে দেখতে পারবো। কিন্তু অ্যাকচুয়াল ট্যাক্সিটা ওয়ার্ক করছে কিভাবে? তার ভেতরে থাকা ইঞ্জিন। তো এটাকে তুমি এইভাবে ভাবতে পারো, ট্যাক্সির যে বাইরের অংশটা যেটা আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ট্যাক্সির ভেতরের অংশটা সেটা হচ্ছে ব্যাক এন্ড। তো এটা হচ্ছে সবথেকে সিম্পল ডেফিনেশন, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে পার্থক্য আমাদের কি হয়ে থাকে। তাহলে এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা সম্পর্কে আরো একটু ডিটেলসে আমরা আলোচনা করব, বিকজ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কিন্তু অনেক ভালো একটা কেরিয়ার অপশন। ঠিক আছে, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যারা করে থাকে তাদেরকে মার্কেটে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ কি হয়? একটা ওয়েবসাইটের লেআউটকে ডিটারমাইন করা, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে একটা ওয়েবসাইটের লেআউটটা কিরকম হবে সেটা একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। আর এই ওয়েবসাইটের লেআউটকে ডিটারমাইন করার জন্য আমরা ব্যবহার করে থাকি HTML নামক একখানা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের লেআউট এবং স্ট্রাকচারকে ডিজাইন করি। এবার আজকের দিনে শুধু একটা নর্মাল ওয়েবসাইট বানালে হবে না, তোমাকে ওয়েবসাইটকে অনেক সুন্দর করতে হবে, যাকে বলা হয় মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট। আর সৌন্দর্যের জন্য তোমাকে কি করতে হবে? CSS ব্যবহার করতে হবে, যেটি একটি আমাদের স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। আর CSS কি করে? একটা ওয়েবসাইটকে সুন্দর করে দেখায়। তুমি যে ওয়েবসাইটের কালারটা দেখতে পাচ্ছ, তুমি যে বাটনের মধ্যে মাউসটা নিয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপর ওয়েবসাইটের মধ্যে এদিকে এই জিনিসটা আছে, ওদিকে ওই জিনিসটা আছে। একটা সিম্পল এক্সাম্পল ধরো, আমরা এখানে আমাদের ম্যাকআউট ওয়েবসাইটে যাচ্ছি, ঠিক আছে, ম্যাকআউট যে মেন ওয়েবসাইটটা, আই গেস ম্যাকআউট মেন ওয়েবসাইট কোনটা যতদূর সম্ভবত আমাদের, হ্যাঁ এই যে ইউনিভার্সিটি মেন ওয়েবসাইট। দেখো এই যে পুরো ওয়েব পেজটা দেখতে পাচ্ছ, এই ওয়েব পেজের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু HTML দিয়ে তৈরি করা, তুমি চাইলে দেখতে পারবে, কারণ সমস্ত ওয়েব পেজে কিন্তু HTML থাকে। সিম্পল ভিউ পেজ সোর্স, দেখো এই যে HTML। উইথাউট HTML কোনো ওয়েবসাইট তৈরি হয় না। এবং এখানে একটা মজার বিষয় আছে, আমরা হয়তো ব্যাক এন্ডের ক্ষেত্রে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, আমি বলবো কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমাদের ওয়েবসাইট কোথায় তোমার রান হচ্ছে? ব্রাউজারে। আর ব্রাউজার HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটে জিনিস ছাড়া আর কোনো জিনিস হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে পারে না, ঠিক আছে। তাই HTML তোমার সব জায়গায় হচ্ছে ব্যবহার হবে। আর তার মধ্যে সৌন্দর্যের জন্য তোমার CSS, এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে কালারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তারপর একটু নিচের দিকে আসলে দেখো এখানে বিভিন্ন প্রকারের তুমি স্টাইলিং দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর। এই যে সৌন্দর্যটা, এটা তোমার CSS দিয়ে। এবার আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, দেখো এখানে রাইট ক্লিক করব ক্রোমে, ইন্সপেক্ট যেই করব আমার এখানে ক্রোম ডেভেলপার টুলস ওপেন হবে, ঠিক আছে। ওপেন হওয়ার পর আমি সিম্পল এখানে এলিমেন্ট সেকশনে এসে কন্ট্রোল F যদি করি, আর এখানে আমি যদি স্টাইল ট্যাগ যে থাকে সেই স্টাইল ট্যাগকে একবার যদি ওপেন করি, ঠিক আছে, তাহলে এই যে স্টাইল ট্যাগটা ওপেন হলো, আর এটাকে এই যে ওপেন করা হলো, এন্ড পুরো জিনিসটাকে আমি ডিলিট করলাম, ঠিক আছে। এই যে যেই দেখো ডিলিট করলাম, এখানে দেখো ওয়েবসাইটের অবস্থা অনেকটাই কিন্তু খারাপ হয়ে গেছে আগের থেকে, ঠিক আছে। এরকম আরো অনেক স্টাইল এখানে আছে, প্রত্যেকটাকে অ্যাকচুয়ালি ডিলিট করে করে দেখতে হবে, তো অত টাইম নেই আমাদের কাছে, কারণ একটা ওয়েবসাইট বানাতে গেলে অনেক CSS স্টাইল শিট আমাদেরকে ব্যবহার করে। দেখো অনেকগুলো ডিলিট করেছি, যেই দেখো CSS ডিলিট করলাম, ওয়েবসাইট দেখো কেমন হয়ে গেল, দেখো দেখতে পাচ্ছ পুরো ওয়েবসাইটটা দেখো উল্টো পাল্টা আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা বোঝার বিষয়, একটা ওয়েবসাইটের লেআউট শুধু তৈরি করলে হবে না, তার সৌন্দর্যটা তৈরি করতে হবে, প্রত্যেকটা জিনিসকে গোছানো ভাবে রাখতে হবে, এদিক ওদিক সুন্দর করে। তাহলে সেটাই হচ্ছে CSS আমাদেরকে করে দেখায়। যেমন CSS থাকলে দেখো সবকিছু অর্গানাইজ ভাবে আছে। ওকে, তো এটা হচ্ছে CSS এর কাজ, একটা ডেমো দেখালাম সিম্পল। এরপর আমাদেরকে 2024 সালে যদি ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, তাহলে হচ্ছে ওয়েবসাইটকে মোবাইল রেসপন্সিভ করতে হবে। কেন? কারণ 2024-এ 90% টাইম ইউজার হচ্ছে ওয়েবসাইট ল্যাপটপ বা কম্পিউটারে ওপেন করে না। কোথায় ওপেন করে? অ্যান্সার দাও, কোথায় করে ওপেন ইউজার? মোবাইলে, যেটা তোমার হাতে আমার হাতে আছে।
তাহলে মোবাইল রেসপন্সিভ তো বানাতে হবে, যেটা সব থেকে বিগেস্ট টাস্ক আজকের দিনে। আগে কিন্তু তা ছিল না। আগেকার ওয়েবসাইট গুলো দেখবে মোবাইল রেসপন্সিভই নয়। ইভেন এখনো অনেক কলেজের দেখবে ওয়েবসাইট আছে, সরকারি কলেজ, যেগুলো মোবাইলে ওপেন করলে কিছু বোঝাই যায় না। তো মোবাইল রেসপন্সিভ জিনিসটা কি? যেমন ধরো আমি এখানে এগেন ম্যাকাউর এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ডেস্কটপে, এটা হচ্ছে আমার আলটিমেট ওয়েবসাইটের ভিউ। এবার আমি এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব, এন্ড যাওয়ার পর দেখো আমি যত এটাকে বড় করছি ওয়েবসাইটে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, ওয়েবসাইট কিন্তু সেই অনুযায়ী এলিমেন্টস গুলোকে সাজিয়ে দিচ্ছে। দেখছো, দেখো যত ছোট করছি দেখো এলিমেন্টস সেই অনুযায়ী আমাদের সেজে যাচ্ছে। দেখো সিম্পল তুমি এখান থেকে দেখতে পারো, এই যে এখানে আমার যেতে পারো, দেখো এটা হচ্ছে মোবাইল ভিউ। দেখো কোথাও কিন্তু কোনো এলিমেন্টস, কোনো কম্পোনেন্টস নষ্ট হয়নি। তার মানে কি ওয়েবসাইট হচ্ছে মোবাইল রেসপন্সিভ আছে। আর ওয়েবসাইটকে মোবাইল রেসপন্সিভ করার দায়িত্ব কার? এক্ষেত্রেও সিএসএস। তাহলে বুঝতে পারছো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে সিএসএস কতটা ইম্পর্টেন্ট আমাদের। সিএসএস এর মাধ্যমে আমরা খুব সুন্দর করে ওয়েবসাইটকে ভ্যারিয়াস টাইপস অফ ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে পারবো। নট অনলি ডেস্কটপ আর ল্যাপটপ, মোবাইল থেকে শুরু করে ডিফারেন্ট টাইপ অফ মোবাইল, যেমন আইফোন একটা আলাদা ধরনের, তারপর গুগলের যে পিক্সেল মোবাইল থেকে সেটা আলাদা, ট্যাবের ক্ষেত্রে কেউ যদি ট্যাবে ওপেন করে, সবকিছুর জন্য তৈরি করতে হবে রেসপন্সিভ। ঠিক আছে, এরপর ইন্টারাকশন চাই ওয়েবসাইটে। ইন্টারাকশন মানে কি? এগেন আমি এখানে ম্যাকাও কিন্তু বিনা পয়সায় এখানে প্রমোট হয়ে যাচ্ছে, সব থেকে বড় কথা। তো ইন্টারাকশন মানে এই যে দেখতে পাচ্ছ, যখন আমি ওয়েবসাইটের মধ্যে আসছি দেখো এখানে নোটিশ সেকশনে নোটিশ উপর নিচ যাওয়া আসা করছে, এখানে স্লাইডার দেখো তোমার এদিক ওদিক হচ্ছে। ঠিক আছে, এই দেখো এখানে তোমার একটা টেক্সট তোমার এদিক ওদিক সরছে। তারপর যে কোনো একটা লিঙ্কে গেলাম, যেই এখানে ক্লিক করলাম দেখো একখানা পেজ ওপেন হয়ে গেল। কোনো একটা ফর্ম আছে, সেই ফর্মকে সাবমিট করছি। তো এই জিনিসগুলো হচ্ছে ওয়েবসাইটের ইন্টারাকশন। আর এইটা হচ্ছে আমরা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে থাকি, যাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করতে সাহায্য করে। যত অ্যানিমেশন দেখতে পাও ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে, সেই ধরনের যে অ্যানিমেশন গুলো থাকে সেগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে থাকি। যত প্রকারের অ্যানিমেশন, তোমার কি ধরনের চাই অ্যানিমেশন তুমি বলো, কল্পনার বাইরে আছে। তুমি বিভিন্ন প্রকার অ্যানিমেশন করতে পারো, যেখানে ধরো এরকম ভাবে একটা তোমার লেআউটকে তুমি এখান থেকে উড়িয়ে এখানে নিয়ে আসতে পারো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো ওয়েবসাইটের পুরো ইন্টারাকশন হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়ে থাকে। তো এই হচ্ছে অল অ্যাবাউট আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আমরা কি করে থাকি। তাহলে যেই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো, এবার ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ। আর যারা ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজ করে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজ কি কি থাকে? সবার প্রথম কাজ হচ্ছে আমাদের, যেটা কিছুক্ষণ আগেই বললাম, যে কোনো তথ্য বা ইনফরমেশন মানুষের ক্ষেত্রে কোথায় স্টোর থাকে? আমাদের মাথার ব্রেনে। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা স্টোর থাকে সার্ভারে। আর সার্ভারের মধ্যে ডেটাবেস থাকে, যে ডেটাবেস থেকে তোমার পার্টিকুলার ইনফরমেশন যখন ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট পাঠায়, অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট সার্ভারের ডেটাবেস থেকে সেই ইনফরমেশনটা ফেচ হয়ে সার্ভারের কাজ ক্লায়েন্টের কাছে তোমার শো করা। ক্লায়েন্ট মানে এখানে কে? ইউআইটার কথা বলছি, ফ্রন্ট এন্ডের কথা বলছি। ফুল স্ট্যাকে আসছি আমি এক্ষুনি, ঠিক আছে। এছাড়া আরো একটা কাজ আছে ব্যাক এন্ডে, এক্সাম্পল দিচ্ছি ফেসবুক। ধরো এখানে তোমরা যতজন এই মুহূর্তে লাইভ আছো, অলমোস্ট 132 মেম্বার। তোমরা 132 মেম্বার যদি ফেসবুক ওপেন করো, তোমাদের সবার ক্ষেত্রে কি ফেসবুক সেম জিনিসটা ওপেন করবে? কারোর ক্ষেত্রে দেখা গেল তোমাকে লগ ইন পেজ ওপেন করলো যে তোমার লগ ইন নেই, কারোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন, অথবা যারা লগ ইন আছো তাদের ক্ষেত্রে তাদের মতো হোম পেজ ওপেন করছে। তাহলে ফেসবুকের সার্ভার আছে, সার্ভারে ডেটাবেস, সেই ডেটাবেসে যেরকম ডেটা সেই অনুযায়ী ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে ক্লায়েন্টকে সেই জিনিসটা ডিসপ্লে করছে। তাহলে সেম ওয়েব পেজের মধ্যে ডিফারেন্ট পেজেসকে শো করার কাজও আমাদের ব্যাক এন্ডের হয়ে থাকে। শুধু এইটুকুনি নয়, ইনফরমেশনকে পার্মানেন্টলি স্টোর করা, এটাও তোমার ব্যাক এন্ডের কাজ, কারণ ব্যাক এন্ডের সাথেই ডেটাবেস কানেক্টেড থাকে। তাই ব্যাক এন্ডের কাজ হচ্ছে তোমার ইনফরমেশনকে ডেটাবেসে স্টোর করা। তাহলে এবার কথা হচ্ছে ব্যাক এন্ড কিভাবে শিখতে পারবো। ব্যাক এন্ডের জন্য আমাদের অনেক প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন কয়েকটি পপুলার ল্যাঙ্গুয়েজ বলছি। পাইথন দিয়ে তুমি ব্যাক এন্ড করতে পারো,
পিএইচপি দিয়ে করতে পারো, গোল্যাং বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা দিয়ে করতে পারো, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়েও তুমি ব্যাকএন্ড করতে পারো। আমাকে যদি জিজ্ঞাসা করো ব্যাকএন্ড কোনটা দিয়ে শেখা উচিত, তাহলে আমি চোখ বন্ধ করে বলবো জাভাস্ক্রিপ্ট। কেন? তার কারণ হলো আমাদের সকলের মাতৃভাষা যেরকম বাংলা, তেমনি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের মাতৃভাষা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কারণ তুমি পাইথনে কাজ করো, পিএইচপিতে কাজ করো, গোতে কাজ করো, জাভাতে কাজ করো, যাতেই কাজ করো না কেন, ওয়েবসাইট তোমার রান হবে কোথায়? ব্রাউজারে। আর ব্রাউজার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ছাড়া আর কোনো কিচ্ছু বুঝতে পারে না। তাই দিনের শেষে পাইথনে তুমি যে ব্যাকএন্ড লিখছো না, সেই ব্যাকএন্ডের সমস্ত কোডগুলো কিন্তু কম্পাইলড হয়ে জাভাস্ক্রিপ্টেই কিন্তু কনভার্ট হবে। ইভেন আমরা যে রিঅ্যাক্টে কাজ করি, দেখবে রিঅ্যাক্টে তুমি যখন কোডকে কম্পাইল করবে, রিঅ্যাক্টে লেখা সমস্ত কোড তোমার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের ফাইল জেনারেট করছে। সো দ্যাট ইজ ওয়াই আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে এভরিওয়্যার। তাহলে যদি আমি কুইকলি এখানে বলি কি কি জিনিস আমাদেরকে শিখতে হবে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। ব্যাক এন্ডে তুমি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারো, এরকম না যে তোমাকে সবকটা শিখতে হবে। সবকটা শিখলে তুমি কিচ্ছু করতে পারবে না, তোমাকে যে কোনো একটা শুরু করতে হবে। তবে আমার রিকমেন্ডেশন অলওয়েজ জাভাস্ক্রিপ্ট। কেন? কারণ জাভাস্ক্রিপ্টকে কিন্তু আমাদের শিখতে হবেই। তুমি জাভাস্ক্রিপ্ট না শিখে কোনোদিনও থাকতে পারবে না। তুমি যদি মনে করো আমি জাভাস্ক্রিপ্ট শিখবো না, আমি পালিয়ে যাব জাভাস্ক্রিপ্ট শেখা থেকে, তা হবে না। কারণ তোমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড তো উইথাউট জাভাস্ক্রিপ্ট কোনোদিনও তোমার তৈরি হবে না। তাই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা তোমাকে ফ্রন্ট এন্ডে শিখতে হচ্ছে। তাই বেটার ব্যাক এন্ডের ক্ষেত্রে আর কোনো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার থেকে অনেক ভালো ব্যাক এন্ডের ক্ষেত্রে আমরা আমাদের সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই শিখে থাকি যেটা আমরা ফ্রন্ট এন্ডে শিখেছি। তাই জন্যই বলা হয় জাভাস্ক্রিপ্ট শেখো ব্যাক এন্ডে। তারপর তোমার যখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তুমি তখন কিছু মডার্ন ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। এক্সাম্পল হিসেবে রুবি, যেটা আমি কখনোই ফ্রেশারকে রিকমেন্ড করব না, বিকজ ফ্রেশারদের এক্ষেত্রে হায়ারিং হয় না। সব থেকে বেশি পরিমাণে ফ্রেশার্স জব হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে থাকে। তাহলে এখন বলবে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ব্যাক এন্ডে কাজ করতে পারি। এর জন্য এই যে সামনে দেখতে পাচ্ছ নোট জেস। এখন বলবে নোট জেস কি জিনিস দাদা? নোট জেস কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। নোট জেস হচ্ছে আমাদের একটি সার্ভার। কিছুক্ষণ আগেই বললাম আমরা জাভাস্ক্রিপ্টকে কোথায় লিখে থাকি, জাভাস্ক্রিপ্টকে হচ্ছে আমরা ব্রাউজারের মধ্যে লিখে থাকি। আর জাভাস্ক্রিপ্ট কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউজারের মধ্যে রান হয়। দেখবে যখন জাভাস্ক্রিপ্ট আমরা শিখবো, দেখবে জাভাস্ক্রিপ্টের আউটপুট কিন্তু কোনো তোমার ভিএস কোডে আসবে না। জাভাস্ক্রিপ্টের আউটপুট তোমার কোথায় আসবে? এই যে তুমি দেখতে পাচ্ছ, ফর এক্সাম্পল এই যে ইন্সপেক্টে গেলাম, এই যে কনসোল, এখানে তোমার জাভাস্ক্রিপ্টের আউটপুট আসবে, কারণ জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের মধ্যে রান হয়। অথবা তোমার ওয়েব পেজের মধ্যে তুমি ডিসপ্লে সমস্ত আউটপুট গুলো দেখতে পারবে জাভাস্ক্রিপ্টের। কিন্তু ব্যাকএন্ড তো ব্রাউজারের মধ্যে হয় না, ব্যাকএন্ড সার্ভারে হয়। তাহলে সেই সার্ভারটা হচ্ছে আমাদেরকে কে দিচ্ছে? নোড জেস হচ্ছে আমাদেরকে প্রোভাইড করছে। তো নোড জেস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি রান টাইম এনভায়রনমেন্ট, যার মাধ্যমে আমরা ব্যাকএন্ডের মধ্যে কাজ করে থাকি। সো দ্যাট ইজ ওয়াই বলা হয় ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু রুল দেম অল। এই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার গোটা মার্কেটকে কাঁপিয়ে দিচ্ছে। এবং আরো জাভাস্ক্রিপ্টের বৈশিষ্ট্য আছে, তোমরা শুনলেই চমকে যাবে। যেমন জাভাস্ক্রিপ্ট শেখার পর শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট নয়, জাভাস্ক্রিপ্ট শেখার পর ওয়েব ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা সার্ভার অ্যাপ্লিকেশন বানাতে পারবো, আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। যে মোবাইল অ্যাপ্লিকেশন তোমার অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসে তোমার হচ্ছে চলবে। একবারই কোড লিখবে, অ্যান্ড্রয়েডেও চলবে, আইওএসেও চলবে। তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে গেম ডেভেলপ করতে পারবে। ব্রাউজারের যে গেমগুলো হয়ে থাকে, দেখবে ব্রাউজারের মধ্যে আজকাল অনেক গেম আমরা খেলছি, সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। ইভেন তোমার ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রেও জাভাস্ক্রিপ্ট ব্যবহার হচ্ছে। অনেক ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, যার মাধ্যমে কাজ করতে পারি। এছাড়া অ্যানিমেশন, সেখানেও জাভাস্ক্রিপ্ট ইউজ হচ্ছে। আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা ইন্ডাস্ট্রি আছে যাকে বলে ওয়েব অ্যানিমেশন ইন্ডাস্ট্রি। সেখানে একটা জাভাস্ক্রিপ্টের পপুলার
লাইব্রেরি আছে, গুগলে সার্চ করবে তোমরা GSAP, GSAP, যা দিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটে অ্যানিমেশনের কাজ করে থাকি। এবং এই অ্যানিমেশন তোমার কল্পনার বাইরে কি লেভেলের অ্যানিমেশন হতে পারে। আর এই সব কিছু আমরা জাভাস্ক্রিপ্টে করে থাকি। ব্যাক এন্ড হচ্ছে, ফ্রন্ট এন্ড হচ্ছে। দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্ট রাইট নাও ওয়ার্ল্ডের নাম্বার 1 মোস্ট ইউজফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পপুলার। তাহলে এখন আমরা যদি এত দূর অবধি যা যা আলোচনা করলাম, আশা করি প্রত্যেকের ঠিক আছে। যদি কোথাও কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ আমি কন্টিনিউ করব। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে। আশা করি প্রশ্ন থাকবে না কারোর। চলো আর একটু কন্টিনিউ করি। সবার ভালো লাগছে তো আগে বলো, যারা যারা আছো কেমন লাগছে বলো ইনফরমেশনটা। এত ডিটেলস ইনফরমেশন কিন্তু অন্য কোনো ওয়েবিনারে পাবে না। সবাই তো ওয়েবিনার টাকা দিয়ে করে, আমরা পুরো ফ্রিতে করিয়ে দিচ্ছি। চলো তাহলে এখন হচ্ছে আমরা স্ট্যাক সম্পর্কে আলোচনা করব। আমি আর এখানে লিখলাম না, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো, দেখবে ইউটিউব হোক ইন্টারনেট হোক, স্ট্যাক বলে একটা কথা শুনেছো। স্ট্যাক, স্ট্যাক মানে কি? যে তুমি যখন অনেক প্রকার টেকনোলজি নিয়ে কাজ করো তখন সেটাকে স্ট্যাক বলা হয়। আর আমরা এখানে আলোচনা করব মান স্ট্যাক সম্পর্কে। মান স্ট্যাক জিনিসটা কি? মান স্ট্যাকের মধ্যে এম শব্দের অর্থ হচ্ছে মঙ্গোডিবি, যেটা একটা ডেটাবেস। ই হচ্ছে তোমার এক্সপ্রেস জেস, যেটা তোমার নোড জেস এর একখানা ফ্রেমওয়ার্ক। আর আর হচ্ছে আমাদের এখানে রিঅ্যাক্ট জেস, যেটি তোমাদের একটি ফ্রন্ট এন্ড ইউআই লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের একটি ফ্রন্ট এন্ড লাইব্রেরি। আর এন হচ্ছে নোড জেস, যেটা একটি জাভাস্ক্রিপ্টের রান টাইম সার্ভার এনভায়রনমেন্ট, যেটা কিছুক্ষণ আগেই বললাম। আর এটি হচ্ছে আমাদের কোর টেকনোলজি তোমার, যখন আমরা বলি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করব। আর এটি বর্তমানে সব থেকে বেশি পপুলার, সব থেকে বেশি জব আমাদের মান স্ট্যাকের আছে। আমি প্রমাণ করেও দেখাবো। চলো আগে একটু প্রমাণ করে আগে একটু দেখে নিই মান স্ট্যাকের জব কতটুকু আছে, তারপর আমরা ফার্দার এগাবো। ঠিক আছে, তো এখানে দেখো দেখতে পাচ্ছ আমি সবার প্রথম গ্লাসডোর ওপেন করেছি, যেটা একটা খুবই পপুলার আমাদের ওয়েবসাইট, যেখান থেকে তুমি ভ্যারিয়াস জব ভ্যাকেন্সি, ইন্টার্নশিপ, এইগুলো হচ্ছে ইনফরমেশন এন্ড আপডেট পাবে। এখানে দেখো আমি মানস্ট্যাক ডেভেলপার বলে সার্চ করেছি, লোকেশন আমি ব্যাঙ্গালোর দিয়েছি, কারণ সত্যি কথা বলতে চাকরি কিন্তু ব্যাঙ্গালোরে আছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুরগাঁও, কলকাতায় সেরকম অত চাকরি পাবে না, তাই ব্যাঙ্গালোরই সার্চ করেছি। যেই করলাম দেখো কত পরিমাণে, দেখো এখানে মানস্ট্যাক ডেভেলপমেন্টের জব চলে এসেছে। আর 90% জব কিন্তু স্টার্টআপসে হয়ে থাকে। দ্যাটস ওয়াই বললাম অ্যাজ এ ফ্রেশার মানস্ট্যাক জানা থাকলে খুব ইজি হয়ে যায় তোমার জব পাওয়া, বিকজ স্টার্টআপসে মানস্ট্যাক ডেভেলপারই হায়ার করা হয়। এবং আমাদের স্যালারি হচ্ছে তোমার অ্যাভারেজ স্যালারি তোমার 2 থেকে 3 LPA থেকে স্টার্ট হয়, হাইয়েস্ট তোমার 7-8, তার বেশিও যেতে পারে। আর মানস্ট্যাক জানা থাকলে তোমার চাকরি হবেই। এটা গ্লাসডোর। সিমিলার ভাবে লিঙ্কডইন এর ক্ষেত্রে দেখো আমি ওপেন করেছি, দেখো এখানেও কত জব দেখো মানস্ট্যাক ডেভেলপমেন্টের এখান থেকে আছে। আর এইগুলো সমস্ত কিন্তু আমরা আমাদের ব্যাচে শেখাবো, এই প্রত্যেকটা ওয়েবসাইট পোর্টাল। ঠিক আছে, কোনো চিন্তা নেই। এবার এখানে দেখো, এখানে আমি কি করেছি, কয়েকটা ফ্রিল্যান্সিং সাইট ওপেন করেছি। তুমি শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর যে চাকরি করবে তা নয়, ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর অনেক ভাবে রোজগার করতে পারো। তুমি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারো, ঘরে বসে ওয়েবসাইট বানিয়ে তুমি রোজগার করতে পারো। তার জন্য তোমাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে, তার জন্য তোমাকে এই ওয়েবসাইট গুলো জানতে হবে। যেমন দেখো এখানে আমি freelancer.com ওপেন করেছি, ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। আর এখানে দেখো আমি যেই তোমার মানস্ট্যাক ডেভেলপমেন্ট যেই সার্চ করলাম, দেখো এখানে আমাদের অনেক দেখো মানস্ট্যাক ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড দেখো এই যে প্রজেক্ট চলে এসেছে, যেখানে একটা ওয়েবসাইট বানানোর জন্য ঘন্টায় দেখো 3000 টাকা দেওয়া হচ্ছে। ঘন্টায় 3000 টাকা ডেভেলপারকে। এই দেখো আরো একটা 6 দিন আগে পোস্ট হয়েছে রিকোয়ারমেন্ট। এখানে দেখো, এখানে হচ্ছে পুরো ওয়েবসাইটটার জন্য 30,000 টাকা দেওয়া হচ্ছে টোটাল কস্ট। এই যে, তো ঘরে বসে তুমি রোজগার করছো। এখানে ফ্রিল্যান্সিং মানে তুমি কারোর আন্ডারে কাজ করছো না, তুমি নিজে তোমার বস। তুমি আজকে একজনের হয়ে কাজ করলে কালকে আরেকজনের হয়ে, একদিনে 5খানা ক্লায়েন্টের হয়ে কাজ করতে পারো। ঠিক আছে, দেখো তোমাদের মতো কত দেখো ডেভেলপাররা আছে। এই দেখো একজন ফুল স্ট্যাক ডেভেলপার, যে অলরেডি তোমার দেখো 58খানার মতো প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে, দেখতে পাচ্ছ? এই যে
এই দেখো তার কয়েকটি প্রজেক্ট। তো ফ্রিল্যান্সিং করেও প্রচুর অপরচুনিটিস আছে ওয়েব ডেভেলপমেন্টের। ফাইবার আরো একটা ওয়েবসাইট পপুলার ফ্রিল্যান্সিং এর। এখানে ধরো আমি সার্চ করছি রিয়াক্ট জেএস ডেভেলপমেন্ট, এই যে রিয়াক্ট ডেভেলপার সার্চ করলাম, শুধু দেখো রিয়াক্টেরই দেখো কত জব এসে গেছে। দেখো মানে এখানে দেখো রিয়াক্টের কত ফ্রিল্যান্সার এসে গেছে, এরা সবাই রিয়াক্টের ওপর কাজ করছে। দেখো এই যে দেখো, এই দেখো আই উইল ডু ওয়েব ডেভেলপমেন্ট ইন রিয়াক্ট নোট ট্যালবিন্ড। কত টাকা নিচ্ছে? সিম্পল একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য 6,000 টাকা, 5খানা পেজের ওয়েবসাইট ডিজাইন করার জন্য 34,000 টাকা, আর পুরো একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য 70,000 টাকা। এখন অবধি 75খানা প্রজেক্ট কমপ্লিট করে দিয়েছে, 75খানা ওয়েবসাইট বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো কত অপরচুনিটিস আছে। পাকিস্তান থেকে বিলং করে, ইন্ডিয়া থেকেও আমাদের আছে, অনেকে আছে আমাদের ইন্ডিয়া থেকে। এটা জাস্ট একটা এক্সাম্পল। তো ফ্রিল্যান্সিং একটা বিগেস্ট মার্কেট, আর 60% ওয়েব ডেভেলপার কিন্তু ফ্রিল্যান্সিং করেই মাস গেলে 1 লাখ টাকার উপরে রোজগার করে। আর তার জন্য তোমাকে সঠিক স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে, এবং সেগুলো আমরা সব বলবো। আজকে একটা ওয়েবিনারের মধ্যে হবে না, পরে ওইগুলো আলোচনা করা হবে। তাই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে থাকবে, তাই মাঝে মধ্যে আমি এরকম ফ্রি ওয়েবিনার করাবো, সেখানে এগুলো শেয়ার করা হবে যে কিভাবে এই সমস্ত প্ল্যাটফর্মে তুমি গ্রো করতে পারবে, ফ্রিল্যান্সিং কাজ কিভাবে নিয়ে আসতে পারবে। সিমিলার দেখো naukri.com, আমি রিয়াক্ট জেএস ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সার্চ করেছি, দেখো কত জব এসে গেছে এখানে। দেখো ফ্রেশার্সদের, দেখতে পাচ্ছ এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার। আর রূপঙ্কর আমাকে মেসেজ করো, আমি অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে একটা জিনিস তো ক্লিয়ার প্রত্যেকের, যে মানস্ট্যাক ডেভেলপমেন্টের আমাদের অপরচুনিটিস কত আছে। তাহলে বেটার হচ্ছে অন্য কিছু শেখার থেকে মানস্ট্যাক ডেভেলপমেন্টটাই আমরা শিখি। তাহলে এখন কথা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের আদর্শ রোড ম্যাপ কোনটা হবে। হ্যাঁ, এবার এখানে মৃদুল যেটা বলছে ফুল স্ট্যাক ডেভেলপার কাকে বলে, যারা মানস্ট্যাক ডেভেলপার তাদেরকেই ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। কারণ মানস্ট্যাক ডেভেলপার মানে কি, তুমি এখানে একটা টেকনোলজি ব্যবহার করছো যেখানে তোমার জাভাস্ক্রিপ্ট প্রধানত ব্যবহার হচ্ছে। এবার ফুল স্ট্যাক কাদের বলে, যারা তোমার ফ্রন্ট এন্ডও তৈরি করতে পারে, ব্যাক এন্ডও তৈরি করতে পারে, তাদেরকে আমরা ফুল স্ট্যাক ডেভেলপার বলে থাকি। আর যারা শুধুমাত্র ফ্রন্ট এন্ডে কাজ করে তারা ফ্রন্ট এন্ড, যারা ব্যাক এন্ডে কাজ করে তারা হচ্ছে ব্যাক এন্ড। তো তুমি ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর তুমি যদি মানস্ট্যাক শেখো, তুমি যে কোনো ফিল্ডে যেতে পারো। এরকম না যে ফ্রন্ট এন্ডের কোনো ডিমান্ড নেই, বরঞ্চ আমি বলবো ফ্রন্ট এন্ডে সব থেকে বেশি পয়সা আছে। কারণ ফ্রিল্যান্সিং কাজ মেজরিটি হচ্ছে ফ্রন্ট এন্ডে হয়ে থাকে। রাস্ট হচ্ছে ব্যাক এন্ডে ব্যবহার হয় আদিত্য, আর রাস্ট খুবই কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ। ফ্রেশার্সদের ক্ষেত্রে আমি বলবো একদমই না। তোমার মিনিমাম 5 বছর 6 বছর এক্সপিরিয়েন্স হবে, তারপর তুমি রাস্টে কাজ করবে। রাস্ট ফ্রেশারদের জন্য নয়। মানস্ট্যাক ছাড়া আর হচ্ছে আছে তোমার ধরো আরেকটা জাভাস্ক্রিপ্টেরই আরেকটা জিনিস আছে যাকে বলে মিন স্ট্যাক, MEAN। মিন স্ট্যাক মানে যেখানে রিয়াক্টের জায়গায় অ্যাঙ্গুলার ব্যবহার হচ্ছে। তারপর তোমার জাভা দিয়ে ওয়েবসাইট তৈরি হয়, সেটা একটা আলাদা স্ট্যাকের মধ্যে আছে। পাইথনের ক্ষেত্রে আছে। সিম্পল ইন্টারনেট সার্চ করো, ইন্টারনেট সার্চ করতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট মানে তোমাকে নিজে থেকে লার্নিং জানতে হবে। আমি তো এসে শেখাবো, আমার কাজ শেখানো, আমি শিখিয়ে দেবো। আমি 1 ঘন্টা ক্লাস করাবো, শেখাবো, হয়ে যাবে। তারপর 23 ঘন্টা ঘুমানো, খাওয়া, স্নান সবকিছু বাদ দিয়ে বাকি রিমেনিং ঘন্টা তোমাকে নিজেকে গুগল করে করে শিখতে হবে। আদারওয়াইজ ওয়েব ডেভেলপার কখনো হতে পারবে না। ওয়েব ডেভেলপমেন্ট মানে গুগল। তাহলে এবার আদর্শ রোডম্যাপ কোনটা? দেখো তুমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হও বা ব্যাক এন্ড ডেভেলপার হও, যাই হও না কেন, তোমাকে বেসিক শিখতে হবে। আর বেসিক হচ্ছে তোমার HTML CSS জাভাস্ক্রিপ্ট। তাই বলতে পারো HTML CSS জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ফাউন্ডেশন, যেটা সবাইকে শিখতে হবে। এবার এখানে বলে রাখতে চাই এবার একটু সেমিস্টার রিলেটেড ইনফরমেশন। যারা কারেন্টলি সেমিস্টার 1-এ আছো এবং সেম 2-তে হচ্ছে উঠবে ফেব্রুয়ারি মাসে, তাদের সিলেবাসে কিন্তু এই বছর নতুন BCA-তে ডিসক্রিয়েট ম্যাথামেটিক্স সরিয়ে দিয়ে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট রাখা হয়েছে। তাই আমাদের এই যে প্রলয় ব্যাচ, যেটা সম্পর্কে এক্ষুনি আলোচনা করব, সেই প্রলয় ব্যাচের মধ্যে তোমাদের এই বেসিক জিনিসটা হচ্ছে কভার হয়ে যাবে, আর বাদবাকি জিনিস যেগুলো আছে সেগুলো আলাদা। আর যারা এই মুহূর্তে 4th সেমিস্টার স্টুডেন্ট আছো তাদেরকেও বলতে চাই সিলেবাস ওপেন করবে। 5th সেমিস্টারের দিকে একটা সাবজেক্ট পাবে যাকে বলা হয় ওয়েব টেকনোলজি,
আর ওয়েব টেকনোলজি সাবজেক্টের মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ইন্টারনেট আছে। তো সেখানেও তোমার এই ফাউন্ডেশন পার্টটা আছে, যেটাও তোমাদের এই প্রলয় ব্যাচের মধ্যে হয়ে যাবে, যেটা সম্পর্কে একটু পরেই আলোচনা করব। তাই ফিফথ সেমে কিন্তু আর আলাদা করে কাউকে ওয়েব টেকনোলজি পড়তে হবে না, এই ব্যাচের মধ্যে হয়ে যাচ্ছে। তো এটা একটা বিগেস্ট অ্যাডভান্টেজ ইউথ কেরিয়ার হাবে অ্যাডমিশন নিলে। কারণ আমাদের এখানে আমরা তোমার কেরিয়ার ওরিয়েন্টেড টপিকের সাথে সাথে কলেজটাকেও সুন্দর করে মিটিয়ে দিই, বুঝলে তো? হ্যাঁ, ইন্টারনেট টেকনোলজি ফিফথ সেমিস্টারে আছে তোমাদের 3 বছরের BCA সিলেবাস, আর 4 বছরের BCA সিলেবাসে ওয়েব টেকনোলজি উঠিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় সেকেন্ড সেমে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে তো বেসিক ফাউন্ডেশন পার্টটা করবই। নোড.জেএস এখন অবধি জানি না আছে কিনা, বাট নোড.জেএস মনে হয় না দিয়েছে। তো এটা হচ্ছে বেসিক। এবার ফ্রন্ট এন্ডকে যদি ভালো করে শিখতে হয়, শুধুমাত্র HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানলে হবে না, তোমাকে আরো অনেক লাইব্রেরিজ আর ফ্রেমওয়ার্ক শিখতে হবে। যেরকম CSS কে ভালো করে শেখার জন্য CSS এর অনেক ফ্রেমওয়ার্ক থাকে, সেগুলো শিখতে হবে। এক্সাম্পল বুটস্ট্র্যাপ আছে, টেলবিন্ট আছে, ম্যাটেরিয়াল আছে। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি অলওয়েজ বলবো তুমি সবসময় কারেন্ট ইন্ডাস্ট্রি যে জিনিসটাকে ব্যবহার করছে সেটাকে শেখো। আর ইন্ডাস্ট্রি বর্তমানে টেলবিন CSS ব্যবহার করছে, বুটস্ট্র্যাপ করছে না, তাই টেলবিন CSS কে আমরা শিখব। সিমিলার ভাবে জাভাস্ক্রিপ্ট শুধু জানলে হবে না, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি জানতে হবে। আর জাভাস্ক্রিপ্টের এরকমই ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরি হচ্ছে রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ। এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি শিখতে পারো, বা তিনটেই শিখতে পারো, কিন্তু আস্তে আস্তে, তিনটে একসাথে নয়। এগেন এখানে যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো রিঅ্যাক্ট শেখো, কারণ রিঅ্যাক্ট হচ্ছে সমস্ত জায়গায় ব্যবহার হচ্ছে, সমস্ত স্টার্টআপসে ব্যবহার হচ্ছে। শুধুমাত্র রিঅ্যাক্ট যদি ভালো করে জানো, তুমি একটা জব পেয়ে যাবে। এই BCA কমপ্লিট করার পরে তুমি জব পেয়ে যাবে আরামসে, শুধু রিঅ্যাক্ট যদি তুমি জানো ভালো করে। আর ব্যাকএন্ডের ক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যাকএন্ড করতে পারো। যদি জাভাস্ক্রিপ্টে যাও তাহলে নোড.জেএস, যদি জাভাস্ক্রিপ্টে যাও তাহলে নোড.জেএস। তাহলে কথা হচ্ছে হাউ টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট। এতক্ষণ তো জানলাম দুটো উপায় আছে দেখো, আর দুটো উপায় নিয়ে আমি এখানে আলোচনা করব, কারণ দুটোই স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ব্যবহার করে। একটা ফ্রি আর একটা পেড। ফ্রি উপায় মানে কি, যেখানে তুমি ফ্রিতে সবকিছু শিখবে। এবার এর অনেক অ্যাডভান্টেজ আবার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে কোনো পয়সা তোমার লাগছে না, তুমি ফ্রি অফ কস্ট জাস্ট ইউজিং ইন্টারনেট, ইউটিউব, তুমি সবকিছু শিখতে পারছো। ডিসঅ্যাডভান্টেজটা কোথায় আছে? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কোনো কমিউনিটি থাকবে না, যে কমিউনিটিতে তুমি হচ্ছে এভরি টাইম হেল্প পাবে কোনো সমস্যা হলে। কোনো স্ট্রাকচার সিলেবাস থাকবে না, দেখবে তোমার এই টিচারটা ইউটিউবে এতগুলো টপিকের মাধ্যমে শিখিয়েছে, আরেকজন এতগুলো টপিক। যেমন আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কারণ আমি নিজে ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু কোনো ইনস্টিটিউট থেকে শিখিনি, কারণ আমার না ছিল পয়সা। কারণ তুমি যদি কোনো ইনস্টিটিউটে যাও, তাহলে তারা হচ্ছে 25,000, 30,000, 15,000 টাকা নেবে, যেগুলো টোটালি আজকের দিনে দাঁড়িয়ে থেকে ওয়েস্ট অফ টাইম। কারণ আজকের দিনে আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি ইউটিউবে, তো 15,000 টাকা দেওয়া বৃথা। আর আমার টাইম তো ইউটিউবও ছিল না, 5-6 বছর আগে অত ইউটিউবে অত কোর্সেস ছিল না, তো আমাকে ফ্রিতে সবকিছু নিজে থেকে শিখতে হয়েছে। আর যার ফলস্বরূপ কি হয়েছে জানো, আমি 2 বছর টাইম লাগিয়ে দিয়েছি শুধুমাত্র CSS শেখার জন্য, কারণ আমার কাছে কোনো গাইডেন্সই ছিল না যে কতটুকু CSS শিখতে হবে। আমি শুধু শিখেই যাচ্ছি আর CSS এ এক্সপার্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমি পরবর্তীতে রিয়েলাইজ করলাম যে CSS এ আমরা কোনোদিনও এক্সপার্ট হতে পারবো না। তাই যে জিনিসটা আমি মাত্র 6 মান্থে শিখে ফেলতে পারতাম, 6 মান্থে যেখানে আমি ওয়েব ডেভেলপার হতে পারতাম, সেখানে 2 বছর ধরে একটা জিনিস এতটা ভালোভাবে শিখে গেছি যে বাকি জিনিস আর শেখাই হয়নি। আর এই প্রবলেমটাই যখন আমরা ফ্রিতে কোনো কিছু করে থাকি তখন হয়ে থাকে। মাত্র 5% স্টুডেন্ট থাকে যারা ফ্রিতে কোনো কিছু শেখে, যাদের প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে একটা সেলফ ডেডিকেশন থাকে, যেটা আজকের দুনিয়ায় খুব কম স্টুডেন্টের মধ্যেই আমরা পাই। খুব কম স্টুডেন্টের মধ্যে আমরা সেই লেভেলের ডেডিকেশন পাই যেখানে সে পুরো জিনিসটা ফ্রিতে শিখতে পারে। বাকি কেউ কিন্তু ফ্রিতে শিখতে পারে না, আলটিমেটলি দিনের শেষে তারা তাদের মূল্যবান টাইমটাকে নষ্ট করে দেয়।
কারণ কোনো স্ট্রাকচার সিলেবাস থাকে না, ডিমোটিভেট হয়ে যায়, যেই কোথাও আটকে যায়, কোনো মেন্টারের গাইডেন্স পায় না, অ্যান্ড মেনি মোর। অপরদিকে স্ট্যাটিস্টিক্স বলে, তোমরা এগুলো গুগল সার্চ করতে পারো, ফ্রি ভার্সেস পেড কোন ধরনের লার্নিং সব থেকে ভালো। দেখবে পেড কোর্সেসের ক্ষেত্রে স্টুডেন্টের তোমাদের ধৈর্য সব থেকে বেশি থাকে, কারণ সেখানে তারা টাকা ইনভেস্ট করেছে, তাই তারা সিরিয়াস ভাবে শেখে। প্লাস মেন্টারের গাইডেন্স পাবে, কমিউনিটি পাবে, স্ট্রাকচার সিলেবাস পাবে, যে কতটা টপিক কতটার মধ্যে শিখতে হবে। সো তোমার উপর পুরো জিনিসটা ডিসাইড করবে তোমরা কি করবে। এবার এখানে শুরুতেই বলে দিচ্ছি, ইউথ ক্যারিয়ার হাব অলওয়েজ চেষ্টা করে সবাই যেন সবকিছু করতে পারে, আর তাই জন্যই আমরা আমাদের সমস্ত কিছু অ্যাফোর্ডেবল অ্যামাউন্টের মধ্যে প্রোভাইড করি। আমরা কখনোই ফ্রি এডুকেশন প্রোভাইড করছি না, আর আগামী দিনেও করব না। যেখানে অনেক ইউটিউবাররা শুরুতে তাদের ইউটিউব চ্যানেল যখন ওপেন করে বলে আমরা রেভলিউশন নিয়ে আসব ইন্ডাস্ট্রিতে, সবকিছু ফ্রিতে করব, তারপর তারা কি করে, তাদের কোম্পানির নাম ইউজ করে, অ্যামাজন, মাইক্রোসফটে চাকরি করি, অ্যামাজনে চাকরি করি, নাম ইউজ করে তারা হচ্ছে কি করে, তাদের কোর্সকে সেল করে। তো এটাই কারেন্টলি ইন্ডাস্ট্রিতে হচ্ছে, দেখবে সবাই তাই করছে, প্রথমে বলে ফ্রি, তারপর বলে পেড। বাট ইউথ ক্যারিয়ার হাব কোনোদিনও ফ্রি করেনি, এবং আগামী দিনেও কোনোদিনও ফ্রিতে আমরা কোনো কিছু শেখাবো না। বাট আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, আমরা বাধ্য করব সমস্ত কোম্পানিকে কলকাতার, যাতে তারা কম টাকার মধ্যে কোর্সেস প্রোভাইড করে হাই কোয়ালিটির, যেটা ফিজিক্স ওয়ালা করছে, সেই উদ্দেশ্যটাই আমাদের। ফ্রি করব না, কিন্তু বাধ্য করব সবাইকে যাতে অ্যাফোর্ডেবল অ্যামাউন্টের মধ্যে করে। তাহলে কেন ইউথ ক্যারিয়ার হাব জয়েন করবে, কেন আদার ইনস্টিটিউট নয়? প্রথম কথা, যত বড় বড় ইনস্টিটিউট আছে, আমি নাম নেব না এখানে, কোনো কপিরাইট ইস্যু বা লিগাল ইস্যু, কিন্তু তোমরা জানো প্রত্যেকে অনেক বড় বড় ইনস্টিটিউট আছে, দাদা দিদিরা কোর্সেস করাচ্ছে, ভাইয়া দিদি, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, বুঝে দাও, তাদের এক একটা কোর্সে 5,000, 6,000, 10,000 ছেলে মেয়ে অ্যাডমিশন নেয়, কিন্তু ইউথ ক্যারিয়ার হাব এত স্টুডেন্টকে অ্যাডমিশন দিতে পারে না, আর আগামী দিনেও দেব না যদি সেই লেভেলেও যাই। কারণ আমাদের উদ্দেশ্য কোটি টাকা রোজগার করা নয়। তাই আমাদের ব্যাচে মিনিমাম কম করে ধরলে 100 জন, বেশি ধরলে 200 বা 300 জন স্টুডেন্ট একটা ব্যাচে অ্যাডমিশন নেয়, তার বেশি নয়। তো তোমরা বলো 5,000-এর জনসংখ্যায় যাবে না 200 জনের জনসংখ্যায় যাবে? কারণ 5,000-এর জনসংখ্যায় কিন্তু তোমাকে কেউ চিনতে পারবে না, কিন্তু এখানে যদি আমি আমার স্টুডেন্টদের কথা বলি, আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল মেসেজ করতে পারে তারা, আমি আমার পার্সোনাল নাম্বারটা অব্দি আমার স্টুডেন্টদেরকে দিয়ে রেখেছি, ওখানে কারোর নাম্বার পাবে না, টিচার আসবে, ক্লাস করাবে, চলে যাবে। ডাউট থাকবে, ডাউটের জন্য গ্রুপে জিজ্ঞাসা করবে, সেখানে অন্যরা তোমাদের ডাউট ক্লিয়ার করবে। টিচারের সঙ্গে পার্সোনাল কমিউনিকেশন কখনো হবে না। প্লাস সমস্ত ক্লাসেস হচ্ছে রেকর্ডিং, কারণ এখনো অবধি এমন কোনো সার্ভার নেই যে 10,000 স্টুডেন্টকে একসাথে নিয়ে লাইভ ক্লাস করাতে পারে, ইউটিউব বাদে। আর ইউটিউবে তো আমরা কখনো পেড ক্লাসেস করাতে পারি না, ইউটিউবে লাইভ ক্লাস করানো মানে সেটা ওপেন টু অল, তাই রেকর্ডিং তোমাকে দেওয়া হয়, রেকর্ডিং ক্লাসেস। আরো একটা কোম্পানি আছে যেটার নাম কিছুক্ষণ আগে বললাম, যে আমার মোটিভেশন, তারাও ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছে, কম পয়সার মধ্যে শেখাচ্ছে। প্রবলেমটা হচ্ছে তারা পুরো রেকর্ডিং দিচ্ছে। হ্যাঁ, মেম্বার স্পেশাল একটা হয় ইউটিউবে, রোহান একদম পারফেক্ট, কিন্তু কেন মেম্বার স্পেশালটা আমরা করি না, তার কারণটা হচ্ছে ইউটিউব তোমার 60% টাকা নিয়ে নেবে, তো আমাদের মতো স্মল ইউটিউবারের ক্ষেত্রে সেটা প্রচুর বড় লেভেলের লোকসান। আর আরেকটা করা যায় প্রাইভেট লাইভ স্ট্রিম, প্রাইভেট লাইভ স্ট্রিমটা করা যায়, সেটা দেখবো আমি আমাদের এই ব্যাচে করা যায় কিনা, ঠিক আছে, প্রাইভেট লাইভ স্ট্রিম, ঠিক আছে। কিন্তু ইউথ ক্যারিয়ার হবে কি আছে, তাহলে ইউথ ক্যারিয়ার হবে সবকিছু লাইভ ক্লাস পাবে, আমরা সব কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করি। ওকে, তাহলে এখন চলো এবার হচ্ছে আমরা আলোচনা করব আমাদের সব থেকে ওয়েটেড প্রলয় ব্যাচ। আর একটু সময় ধৈর্য করো, 15 মিনিটের মতো সবকিছু হয়ে যাবে, 15-20 মিনিটের মধ্যে। তো এবার আমরা প্রলয় ব্যাচ সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ, যেখানে সম্পূর্ণ মাতৃভাষা বাংলায় তোমাকে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হবে।
যেটি এতদিন আমরা হিন্দিতে ইংরেজিতে শিখে এসেছি সেটা এবার আমরা আমাদের মাতৃভাষায় শিখতে পারবো। আর এই ব্যাচটারই নাম রাখা হয়েছে প্রলয়। আমরা প্রলয় নিয়ে আসবো বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, ওয়েব ডেভেলপমেন্ট। কেন বাংলায় শিখবো? মনে প্রশ্ন আসতে পারে না, কেন বাংলায় শিখবো? অনেকেই আছে দেখেছি, যখন আমি বলতাম যে বাংলায় কোডিং করব, বাংলায় কোডিং শেখাবো, অনেকেরই নাক হচ্ছে বাংলার মুখ, মানে নাক তারা সেটায়, বলে বাংলায় কখনো শেখা যায়? কিন্তু জানো, তুমি কেরালাতে যাও, তামিলনাড়ু যাও, ওখানে কিন্তু তোমার কোনো কোড উইথ হ্যারি, আপনা কলেজ, ফিজিক্সওয়ালা এরা কিন্তু কোনো চলে না। এদের কোনো ভিডিও এরা দেখে না, কারণ ওদের ছেলেমেয়েরা ছোট থেকে হিন্দিকে পাত্তা দেয় না। ওরা একমাত্র ইংলিশ আর ওদের নিজের মাতৃভাষাকে রেসপেক্ট করে। তাই তুমি দেখবে অনেক আমাদের মালায়ালাম, তামিলনাড়ুতে অনেক বড় বড় কোম্পানি আছে যারা ইকুয়াল টু ফিজিক্সওয়ালা, আপনা কলেজ, আন একাডেমি, কিন্তু তারা তাদের রাজ্যের মধ্যেই কাজ করছে, কারণ তাদের স্টুডেন্টরা সাপোর্ট করছে। বাংলায়, হ্যাঁ বাংলাতেও স্টুডেন্টরা সাপোর্ট করবে, কারণ আজ অব্দি কেউ নেয়নি, কিন্তু ধীরে ধীরে বাংলাতেও করবে। কারণ আমি নিজে দেখেছি লাস্ট 1-2 বছরে কোর্সেস যখন করাচ্ছি, ক্লাসেস যখন করাচ্ছি অনলাইনে, আমি বুঝেছি স্টুডেন্টরা বাংলাতে করতে চায়, শুধু তাদেরকে দেওয়া হচ্ছে না। তারা যদি একবার পেয়ে যায় বাংলাতে, তারা বাংলাতে করতে চাইবে। যেমন আজকে আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা আমাদেরকে প্রত্যেক দিন মেসেজ করে, যারা কলকাতা থেকে একটু দূরে থাকে, জেলার দিকে থাকে, তারা বলে তারা প্রত্যেকে বাংলা মিডিয়াম থেকে বিলং করে। তারা স্পেশালি মেসেজ করে বলে যে তাদের অনেক হেল্প হচ্ছে এই ইনিশিয়েটিভটার জন্য, যে বাংলায় শেখানো হচ্ছে। কারণ আমাদের মাতৃভাষা বাংলা, আর বাংলাকে কিন্তু অগ্রাহ্য করলে হবে না। ওয়ার্ল্ডের 5th মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, দেখতে পাচ্ছ? এই যে পুরো চ্যাট দেখাচ্ছি, দেখো পুরো গ্রাফিক্স বলছে আমাদের বাংলা হচ্ছে 5 নম্বর পজিশনে আছে, ফ্রেঞ্চকে টপকে, ফ্রেঞ্চের মতো ল্যাঙ্গুয়েজকে টপকে কিন্তু বাংলা উপরে আছে। প্রায় 275 মিলিয়নের ওপরে জনতা বাংলা ভাষায় কথা বলে গোটা পৃথিবীতে। মোস্ট সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, ভারতবর্ষের মধ্যে সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। প্রায় 8.3% পাবলিক ভারতবর্ষে বাংলা ভাষায় কথা বলে। সব থেকে গ্রোয়েস্ট ল্যাঙ্গুয়েজ আফটার হিন্দি বাংলা। ভারতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আন্দামান, তিনটে রাজ্যের অফিসিয়াল ভাষা বাংলা। তাই কে বলেছে বাংলায় কোনো দম নেই, বাংলায় কোনো জোর নেই? বাংলাতেও জোর আছে, একদম দেবজিৎ। আর সেই উদ্দেশ্যেই আমরা কেউ আমাদের দাঁড়াতে পারে প্রলয় না ব্যাচকে, বাংলার সামনে। একদম সেই অনুযায়ী আমরা আমাদের প্রলয় ব্যাচকে শুরু করছি, যেখানে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রজেক্ট বেসড লার্নিং। ইন্টারফেসটা দাও দাদা, প্রলয়ের ইন্টারফেসটা। এই যে এপিআই নিয়ে কেশব ওকে, পরে বলবে, এপিআই নিয়ে আজকে আর হবে না, ঠিক আছে? এপিআই অনেক বড় কনসেপ্ট, ঠিক আছে? তো আমরা এবার চলো একটু আলোচনা করি, ডিসকাস করি প্রলয় ব্যাচটা কিরকম, আর কিভাবে শেখানো হবে, আর কি কি শেখানো হবে। মানস্ট্যাক তো জানলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি কি শেখাবো সেগুলো জানবো। তো সবার প্রথম প্রলয় ব্যাচের উদ্দেশ্য প্রজেক্ট বেসড লার্নিং। আমরা প্রত্যেকটা টপিক করব, সেটা একটা ছোট্ট টপিক হলেও তার প্রজেক্ট তৈরি করব। আর বড় প্রজেক্ট তো থাকবে, যেখানে ইউটিউবের ক্লোন, সোশ্যাল মিডিয়া অ্যাপ লাইক ফেসবুক, এআই রিলেটেড অ্যাপ্লিকেশন, মিড জার্নি, ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বিভিন্ন প্রকারের অ্যানিমেটেড ওয়েবসাইট তৈরি করব, এবং আরো অনেক প্রকারের ক্লোন বানাবো। ক্লোন অবশ্যই বানাবো। প্রজেক্ট এখানে করানো হবে। আমরা চেষ্টা করব মিনিমাম 10টা প্রজেক্ট যেন বানাতে পারি, আর বাকি তোমাদেরকেও তৈরি করতে হবে। এটা কিন্তু অত সহজ হবে না মাই ডিয়ার স্টুডেন্টস। এই প্রলয় ব্যাচ কিন্তু প্রত্যেকের জন্য বলছি, অত সহজ কিন্তু হবে না। তাই তোমার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তাহলেই অ্যাডমিশন নেবে, এবং সেগুলো বলবো কি কি জিনিস। ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করব একদম বেসিক থেকে, ফান্ডামেন্টাল অফ ওয়েব, ফান্ডামেন্টাল অফ এইচটিটিপি প্রোটোকল, ডোমেন, হোস্টিং, সার্ভার, ওয়েব সিকিউরিটি অ্যান্ড মেনি মোর। মানে একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করা হচ্ছে। রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং আই গেস, হ্যাঁ এই তো রেকর্ডিং হচ্ছে।
রেকর্ডিং হচ্ছে আমিষা, ঠিক আছে? যেই আমাদের ফান্ডামেন্টাল হবে, আমরা HTML শিখবো, CSS শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো। আর এই বেসিক জায়গাটা শিখতে টোটাল হচ্ছে আমরা টাইম লাগাবো 2.5 মাস। পুরো স্ট্রাকচার ভাবে সিলেবাস আছে, ওয়েবসাইট যেই লঞ্চ হয়ে যাবে তার মধ্যে সব পেয়ে যাবে, স্ট্রাকচার উপায় সিলেবাস। মোট 2.5 মাসের মতো আমরা হচ্ছে টাইম লাগাবো এই পুরো বেসিক জিনিসটাকে শিখতে। আর এই 2.5 মাস টাইমের মধ্যে শুধুমাত্র এই বেসিক জিনিসটা শিখবো না, শেখার পাশাপাশি আমরা 3 থেকে 4 খানার মতো ওয়েবসাইটও বানাবো, ঠিক আছে? আমরা ওয়েবসাইটও বানাবো, অর্থাৎ শিখবো, প্রজেক্ট বানাবো, তোমাদেরকেও শিখতে হবে। মানে জিনিসটা এরকম ভাবে হবে, ধরো প্রথম 1 সপ্তাহ মানে ফার্স্ট উইকে আমরা হচ্ছে এখানে তোমাদের ফান্ডামেন্টাল HTML কমপ্লিট করলাম, তারপর অ্যাসাইনমেন্ট তোমাদেরকে করতে হলো, তারপর তোমার 2 খানা সপ্তাহ CSS করানো হলো, তারপর নেক্সট উইকে প্রজেক্ট করালাম, তারপর পরবর্তী যে নেক্সট উইক, সেই নেক্সট উইক আর কোনো ক্লাস হবে না, অফ। তখন হচ্ছে তোমাদেরকে নিজেদেরকে প্রজেক্ট তৈরি করতে হবে, যেই প্রজেক্ট তৈরি করে সাবমিট করবে, তারপর আমাদের পরবর্তী টপিক শুরু হবে জাভাস্ক্রিপ্ট। এইভাবে জাভাস্ক্রিপ্ট শেখানো কমপ্লিট হবে আমার, এবং আমার শেখানোর মধ্যে কনসেপ্ট, থিওরি প্লাস প্রজেক্ট সবই থাকবে। তারপর 1 থেকে 1.5 সপ্তাহ টাইম দেওয়া হবে, তোমাদেরকে প্রজেক্ট বানাতে হবে এবং এই টাইমের মধ্যে সাবমিট করতে হবে। তারপর নেক্সট টপিক শুরু হবে। দেন আমরা বেসিক যেই হয়ে যাবে, ফ্রন্ট এন্ড শুরু করব। হ্যাঁ মৃদুল, লিভ করতে পারো, কোনো সমস্যা নেই, যাদের আর্জেন্ট আছে তারা লিভ করতে পারো, কারণ রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে? ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা অনেক কিছু শিখবো, যেরকম CSS কে তোমার হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য CSS এর ফ্রেমওয়ার্ক টেলভিন কে আমরা হচ্ছে এখানে শিখবো। আর টেলভিন ছাড়া বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট অচল, টেলভিন তো ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, তো টেলভিন CSS কে শিখবো। UI ডেভেলপ করার জন্য জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড লাইব্রেরি রিঅ্যাক্ট কে শিখবো, এবং তোমার অ্যানিমেটেড ওয়েবসাইট বানানোর জন্য আরো একটা আমাদের লাইব্রেরি আছে যাকে বলে 3.js, যার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে মারাত্মক লেভেলের অ্যানিমেশন করতে পারবে। তুমি তোমার 3D এলিমেন্টস কে শো করতে পারবে, দেখবে অনেক ওয়েবসাইট আছে ওপেন করলে তোমার 3D এলিমেন্টস দেখা যায়, ওইগুলো তোমার 3.js এর মাধ্যমে আমরা করে থাকি। আজকে যা যা বলছি না, এই সব জিনিস গুগলে গিয়ে তোমরা সার্চ করো এবং নিজে থেকে সেইগুলোকে জানার চেষ্টা করো যে জিনিসগুলোতে কি হয়। দাদা তো এখানে বললো, এইগুলো করার পর কি হয় এগুলো গুগলে সার্চ করো, এটা তোমাদের টাস্ক। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এছাড়াও আরো অনেক ছোট ছোট ফ্রেমওয়ার্ক লাইব্রেরি আমরা শিখবো, বাট মেন হচ্ছে এই জিনিসগুলো। ব্যাক এন্ডের ক্ষেত্রে নোড.js, এক্সপ্রেস.js, ডেটাবেসের ক্ষেত্রে মঙ্গোডিবি, আগেই বলেছিলাম। এইভাবে মানস্ট্যাক হচ্ছে। এবার শুধুমাত্র ওয়েবসাইট বানালে তো হবে না, ওয়েবসাইট বানানোর পর তোমাকে সেই ওয়েবসাইটকে প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি তোমার ওয়েবসাইট কম্পিউটারের মধ্যে রেখে দিলে হবে না, তোমার ওয়েবসাইটকে সবাইকে ব্যবহার করতে হবে, তার জন্য তোমার ওয়েবসাইটকে সার্ভারের মধ্যে হোস্ট করতে হবে। তো এখানে আমরা ডিপ্লয়মেন্ট শিখব, যেটা আমাদেরকে আলটিমেট হচ্ছে ওয়েব ডেভেলপার তৈরি করে। আর এই ডিপ্লয়মেন্ট করা অবধি তুমি যদি জানো, তাহলে তুমি স্টার্টআপসে আরামসে জব পেয়ে যাবে। তোমার শুধু ভালো ভালো প্রজেক্ট লাগবে, তোমার ভালো পোর্টফোলিও লাগবে, আর কিচ্ছু নয়। কারণ ওয়েব ডেভেলপমেন্টের ইন্টারভিউ অত ডিফিকাল্ট হয় না, কোনো ডিএসএ লাগে না। সবার প্রথম ডিএসএ কোনো জানার দরকার নেই, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি কিছু লাগে না। ডিএসএ বেসিক অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলো জানলেই এনাফ, ডেটা স্ট্রাকচার, আর কিচ্ছু লাগে না। তো ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা ভার্সেল, হিরোকু, গিট আর গিটহাবের মতো ফ্রি যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা শিখব। এগুলো সমস্ত ওপেন সোর্স আর ফ্রি, শুধুমাত্র হোস্টিঙ্গার হচ্ছে ফ্রি নয়। তো হোস্টিঙ্গার লাস্টের দিকে শেখাবো, এটা অপশনাল, বাট এটা আমি তোমাদের শিখিয়ে রাখবো যাতে তুমি ফ্রিল্যান্সিং করলে তখন যেন কাজ করতে পারো ভালো করে। কারণ তুমি যখন কোনো একজন ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবে, ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ডোমেন কেনা, হোস্টিং কেনা, সেই হোস্টিং এর মধ্যে ওয়েবসাইটকে আপলোড করে ওয়েবসাইটকে লাইভ করা অবধি তোমার কাজ হয়ে থাকে। তাই তখন হোস্টিঙ্গারকে জানতে হবে, বিকজ হোস্টিঙ্গার হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে পপুলার হোস্টিং কোম্পানি। আমাদের ইউথ কেরিয়ার হাবের ওয়েবসাইট ও হোস্টিঙ্গারের মধ্যেই কিন্তু হোস্ট আছে। এটা গেল ডিপ্লয়মেন্ট।
এবার 2024 সালের কথা মাথায় রেখে এবং আগামী সময়ের কথা মাথায় রেখে আমরা কিছু লেটেস্ট টেকনোলজি শেখাবো যেগুলো তুমি কোনো ইনস্টিটিউটে পাবে না। যেমন আমরা এখানে ফায়ারবেস শেখাবো, আমরা এখানে স্ট্রাপির মতো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শেখাবো, অ্যাপ রাইটের মতো আমরা এখানে ব্যাকএন্ড সার্ভার শেখাবো, যেগুলোর মাধ্যমে আরো তাড়াতাড়ি আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডকে তৈরি করতে পারবো, যেখানে কোনো নোট জেস টেস্ট ওইসবও কিছু লাগবে না। তো এগুলো সব থেকে বেস্ট হচ্ছে ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য। তুমি মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট বানিয়ে দিতে পারবে তুমি যদি ফায়ারবেস, স্ট্র্যাপি, অ্যাপরাইট ব্যবহার করো। তো এগুলো লেটেস্ট টেকনোলজি, এগুলোকে শিখবো। এবং যদি 2024-এ আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শিখতে শিখতে আরো কোনো টেকনোলজি চলে আসে লেটেস্ট, সেটাকেও শেখাবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ছাড়া অচল, তাই এই পুরো কোর্সের মধ্যে তোমাদেরকে চ্যাট জিপিটি শেখাতে হবে। আমরা চ্যাট জিপিটি শিখবো, কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আমাদের কোয়ারিজকে সলভ করতে পারবো। দেখো, ওয়েব ডেভেলপমেন্ট মানে 90% টাইম তোমাকে ইন্টারনেট ওপেন করে, তোমাকে ব্রাউজার ওপেন করে থাকতে হবে, যা প্রবলেম হবে তোমাকে গুগল সার্চ করে জানতে হবে। এবার এই জিনিসটাই এতদিন আমাদের কি হতো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত। এখন এটা অনেক ইজি হয়ে গেছে, তুমি মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমার প্রবলেম সলভ করতে পারবে বাই ইউজিং ভ্যারিয়াস টাইপস অফ এআই টুলস। তাই চ্যাট জিপিটি ইউজ করা জানতে হবে। চ্যাট জিপিটি না জানলে তোমার কোনো গ্রোথ আজকের দিনে নেই। তুমি যে কোনো কোম্পানিতে যাও, স্টার্টআপসে যাও, তোমাকে জিজ্ঞাসা করবে চ্যাট জিপিটি জানো? তুমি যদি চ্যাট জিপিটি ভালো করে জানো, তোমার চান্সেস সবার আগে আছে। তাই চ্যাট জিপিটির উপর আমরা ডে 1 থেকে ফোকাস করব, এবং আমরা ডে 1 থেকে ডকুমেন্টেশনের মাধ্যমে ফোকাস করব। আমরা টিপিক্যাল লার্নিং শিখবো না, যেরকম ইউটিউবে তোমরা শেখো যে একজন টিচার এসে শুধুমাত্র তোমাকে শেখাচ্ছে না। এখানে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে একজন রিয়াল ডেভেলপার তোমার ডেভেলপমেন্ট শেখে, যেখানে আমরা ডকুমেন্টেশন ওপেন করব। অর্থাৎ এই যে ধরো আমি রিয়্যাক্ট শিখবো, তো রিয়্যাক্টের আমাদের কাছে ডক্স আছে, এই যে, তো আমরা রিয়্যাক্টের অফিসিয়াল ডক্স এর মাধ্যমে পুরো রিয়্যাক্টকে হচ্ছে শেখার চেষ্টা করব। এর ফলে কি হয়, এইভাবে শিখলে ইন ফিউচার তোমাকে আর কোনো কোর্সে এনরোলমেন্ট করতে হবে না, কোনো ইউটিউবে 10 ঘন্টা টিউটোরিয়াল দেখতে হবে না, কারণ এইভাবেই কিন্তু অ্যাকচুয়াল ডেভেলপাররা শেখে। আর এইটা কিন্তু কোনো ইনস্টিটিউট তোমাকে বলবে না, কারণ বলে দিলে তাদের বিজনেস কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখবে অনেকে আছে সারা জীবন শিখেই যাচ্ছে, টিউটোরিয়াল দেখেই যাচ্ছে, তারা শেখা হয় না, কারণ সে অ্যাকচুয়াল শেখার উপায়টা জানে না। আর অ্যাকচুয়াল শেখার উপায় হচ্ছে ডকুমেন্টেশন ওপেন করে তোমাকে ডকুমেন্টেশন পড়তে হবে। এই যে বড় বড় লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে ধৈর্য দিয়ে পড়তে হবে, এর মধ্যে সব লেখা আছে কিভাবে তুমি জিনিস শিখবে। আর এটাই আমরা ডে 1 থেকে করব, ঠিক আছে? এরপর আমাদের এই প্রলয় ব্যাচকে আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আরো একটা ফ্রেমওয়ার্কের ওপর ফোকাস করব, যেটা রিয়্যাক্ট জেএস এর ওপর তৈরি করা, যাকে বলা হয় নেক্সট জেএস। নেক্সট জেএস এর মাধ্যমে আমরা রিয়্যাক্টকে তোমার শক্তিমান থেকে হনুমান করে দিতে পারবো, শক্তিমান থেকে হনুমান করে দিতে পারবো যদি আমরা নেক্সট জেএস শিখে ফেলতে পারি। আর মানে হনুমানের ওপর এক মিনিট কি বুঝলাম না। নেক্সট জেএস হচ্ছে এমন একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে রিয়্যাক্ট আরো স্ট্রং হয়ে যায়। তো এই নেক্সট জেএসটা শেখানো হবে। শক্তিমান থেকে হনুমান মানে? শক্তিমানের বসকে, আমাদের যে সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান, সবার বাবাকে হনুমান। ইন্ডিয়ান সুপার হিরো। হ্যাঁ, ইন্ডিয়ান কি, গোটা ওয়ার্ল্ডের সঙ্গে কম্পেয়ার করো হনুমান। তো ওরকম লেভেলের পাওয়ার তোমার এসে যাবে তুমি যদি একবার তোমার রিজিউমে মেনশন করো নেক্সট জেএস জানো। আর আজকের দিনে সব জায়গায় নেক্সট জেএস ব্যবহার হচ্ছে, রিয়্যাক্টের থেকেও নেক্সট ব্যবহার হচ্ছে, তো নেক্সট জেএস জানতে হবে। এরপর জাভাস্ক্রিপ্টকে আরো এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা টাইপস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। জাভাস্ক্রিপ্ট তো শিখবো, টাইপস্ক্রিপ্টও শেখানো হবে। আর টাইপস্ক্রিপ্ট তোমার যদি থাকে, ইন্টারভিউয়ার তোমার প্রেমে পড়ে যাবে, কারণ ইন্টারভিউয়াররা বড় বড় কোম্পানির ফাউন্ডাররাই বলছে টাইপস্ক্রিপ্ট যাদের আছে তাদের উপর রেসপেক্ট সবার আগে, কারণ টাইপস্ক্রিপ্ট ইউজ করলে ওয়েবসাইটে আমাদের স্কেলেবিলিটি অনেক বেশি ইনক্রিজ হয়। তাই টাইপস্ক্রিপ্টটাও শেখানো হচ্ছে। এছাড়া স্পেশাল ক্লাসেস হবে লাইক ইউআই ইউএক্স। একটা ওয়েবসাইটের ইউআই ইউএক্স কিরকম হয়, যেটা হচ্ছে ডিজাইনিং, এগুলো আমি করাবো না, এগুলো কিছু স্পেশাল লোকেরা মাঝে মধ্যে এসে করাবে,
রোববার করে এই ক্লাসেসগুলো হবে মাঝে মধ্যে। রিজিউম কিভাবে তৈরি করতে পারবো? তো রিজিউম তৈরি করা শিখতে হবে। জব এবং ইন্টার্নশিপের জন্য কিভাবে সার্চ করতে পারবো ভ্যারিয়াস পোর্টালগুলোতে। লিঙ্কডইনকে কিভাবে ব্যবহার করে আমরা হচ্ছে একদম মানে আগে থেকে একদম টার্গেট আমাদের ক্লিয়ার করতে পারবো। তো লিঙ্কডইন ডে 1 থেকে শেখাবো। ফ্রিল্যান্সিং, ঠিক আছে, সিভি তৈরি করা, রিজিউম তৈরি করা, সব করানো হবে। ঠিক আছে, তাহলে কোর্স সম্পর্কে এক নজরে বিস্তারিত। প্রায় 9 মান্থসের কোর্স, 9 মান্থ সময় ধরে হবে। সপ্তাহে 3টে করে ক্লাস, সোম বুধ শুক্র, রাত্রি 8টা থেকে 9:30, আর রোববার করে মাঝে মধ্যে স্পেশাল ক্লাস। 2 বছর অবধি রেকর্ডিং অ্যাক্সেস পাবে, বড় বড় প্রজেক্ট করানো হবে, এবং কোর্স কমপ্লিট করার পর সার্টিফিকেটও দেওয়া হবে। কিন্তু সার্টিফিকেটের ক্ষেত্রে শর্ত আছে। শর্ত হচ্ছে এবার কিন্তু অ্যাটেন্ডেন্স আমি এখানে জুড়ে দিয়েছি। 60% লাইভ ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হবে প্রত্যেক মান্থে। মানে ধরো সপ্তাহে 3টে করে ক্লাস, মানে কটা ক্লাস পাচ্ছ? 3 4 12। তো 12টা লাইভ ক্লাসে মিনিমাম 5খানা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এবং অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ কিন্তু 100% থাকতে হবে বা 90% থাকতে হবে। তাহলেই কিন্তু কোর্স কমপ্লিট হওয়ার পর তোমার 60%-এর উপরে অ্যাটেন্ডেন্স থাকবে। এটা নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2, 75% অ্যাসাইনমেন্ট টাইমলি হচ্ছে সাবমিট করতে হবে। এন্ড 3 নম্বর হচ্ছে ফাইনাল প্রজেক্ট তোমাকে তৈরি করতে হবে শুরু থেকে শেষ অবধি। এই 3টে ক্রাইটেরিয়া যে ম্যাচ করবে সে একমাত্র সার্টিফিকেট পাবে, আর সেই সার্টিফিকেট গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্টিফিকেট। আর যে ম্যাচ করবে না সে কিন্তু পাবে না কোনো সার্টিফিকেট। ওকে, তাহলে বিফোর ফার্দার মুভিং, সবার প্রথম রিকোয়ারমেন্ট কি কি আছে? তো সবার ফার্স্ট রিকোয়ারমেন্ট, যাদের এখনো অবধি ল্যাপটপ বা কম্পিউটার নেই, আনফরচুনেটলি তারা শিখতে পারবে না। কারণ এখানে আমরা এমন কোনো কিছু শেখাবো না যেটা তুমি মোবাইল দিয়ে শিখতে পারবে। হ্যাঁ, যদি এরকম কোনো স্টুডেন্ট থাকো যে মনে করছো আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে ল্যাপটপ কিনছো, কম্পিউটার কিনছো, অ্যাডমিশন নিতে পারো। কিন্তু যদি এমন কোনো স্টুডেন্ট থাকো, কারণ এমন স্টুডেন্ট অনেকে আছে যারা মনে করছে না মোবাইল দিয়েই সারা জীবন কাটিয়ে দেবো, তাহলে ওরকমই হবে। কল সেন্টারে কাজ ছাড়া আর কোনো কিছু হবে না। কারণ মোবাইল দিয়ে কতটুকু কোডিং শেখা যায় সেটা আমরা প্রত্যেকে ভালো করে জানি। বেসিক কোডিং, বেসিক HTML টুকু তুমি করতে পারবে, CSS টুকু তুমি করতে পারবে, তার বাইরে কিছু পারবে না। তাই রিকোয়ারমেন্ট তোমার মিনিমাম i3 প্রসেসর হতে হবে ল্যাপটপ বা কম্পিউটারে। এটা হচ্ছে মিনিমাম বলছি, তার উপরে যা ইচ্ছা হবে, বাট মিনিমাম i3 থাকতে হবে, 8GB র্যাম থাকতে হবে, এবং তোমার SSD অথবা হার্ড ডিস্ক এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। কারণ এখানে আমরা সার্ভার এস্টাবলিশমেন্ট করব, আমাদের সিস্টেমে লিনাক্সকে এস্টাবলিশ করব, তো অনেক আমাদের একটু স্ট্রং হতে হবে সিস্টেমকে। আর উইন্ডোজ কিন্তু আমাদের 10 অথবা 11 হতে হবে। উইন্ডোজ 7 হলে কিন্তু হবে না, কারণ যা যা টেকনোলজি দেখছো এগুলো কোনো উইন্ডোজ 7 কে সাপোর্ট করে না, যত ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে। তাই একদম লেটেস্ট হতে হচ্ছে। গ্রাফিক্স কার্ড থাকলেও চলবে, না থাকলেও চলবে, ওইসব নেই। এটা মিনিমাম এইটুকুনি থাকলেই এনাফ, তারপর যা ইচ্ছা থাকুক। হ্যাঁ, জয়েন করার সবকিছু বলছি, আমি এক্ষুনি আসছি, আর একটুকুনি আছে, ঠিক আছে দাদা? হ্যাঁ, বলো বলো বলো। বলছি দাদা, আমার র্যামটা একটু কম, একটু মানে অনেকটাই কম। কত তাও হবে? 4 4 GB 4 4 না 6? হয়ে যাবে, 6 GB তো হয়ে যাবে, আটকাবে না, আটকাবে না, 6 GB তে হয়ে 4 যাবে। এতে 4 যদি হয়, আমি আপাতত নেই তো। আরে হয়ে যাবে, কিন্তু আরেকটা 4 GB র্যাম লাগিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, বাট হয়ে যাবে। দেখো এখানে আমাকে কেউ জিজ্ঞাসা করো না তোমাদের রিকোয়ারমেন্ট কি, বলার দরকার নেই, এটা হচ্ছে মিনিমাম। এর পেছনে যাওয়ার চেষ্টা করো না, এর উপরে যা ইচ্ছা হোক, এটা মিনিমাম। SSD বলেছি মানে যে কোনো SSD হোক, 212 GB ও চলবে, এটা মিনিমাম, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো প্রত্যেকে। আগে থেকে কোনো কিছু জানতে হবে না, তবে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ প্রোগ্রামিং থাকলে বেটার। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ প্রোগ্রামিং মানে কি, ভ্যারিয়েবল কি, লুপস কি, ফাংশন কি, অ্যারে কি, এগুলো সব জায়গাতে সেম। তো এগুলো যদি আগে থেকে তোমার থাকে তাহলে সুবিধা হবে, তাহলে আমাকে জাভাস্ক্রিপ্ট শেখানোর টাইম সবকিছু আবার শুরু থেকে ডিটেলসে শেখাতে হবে না। কারণ ওই যে লুপস, ভ্যারিয়েবল, এগুলো সেম যা যা তুমি সি, পাইথন, C++, জাভাতে শিখেছো।
গ্রাফিক্স কার্ড শ্রীময়ী লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, উইন্ডোজের জায়গায় লিনাক্স ওএস থাকলে হবে, কিন্তু আমি কিন্তু সবকিছু উইন্ডোজের মধ্যে ইনস্টল করাই শেখাবো, ঠিক আছে। আমি লিনাক্সে করাবো না, তাই লিনাক্সে তখন তোমাকে নিজে থেকে করতে হবে, ঠিক আছে। গ্রাফিক্স কার্ড লাগবে না, গ্রাফিক্স কার্ড লাগে না আমাদের, থাকলে তো খুবই ভালো, বাকি দরকার নেই, ঠিক আছে। লাস্টলি 3টে জিনিস হচ্ছে আমাদের দরকার, আর এই 3টে জিনিস সব থেকে মেন। প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট, আর আরেকটা জিনিস, যাদের বাড়িতে ওয়াইফাই আছে আরো বেটার, কারণ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে তোমার 24/7 ওয়াইফাই লাগবে, ইন্টারনেট সবকিছু। বাট যাদের মোবাইল নেট আছে তাদেরও কোনো প্রবলেম নেই, পারবে, শিখতে পারবে। বাট চেষ্টা করো ওয়াইফাই লাগিয়ে নেওয়ার, বেশি খরচা হয় না, ঠিক আছে। আমি তো বলবো ওয়াইফাই সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট। আমি আজ থেকে 4 বছর আগে করেছিলাম, সব থেকে বেস্ট। 4 বছর আগে করেছি, 3000 টাকা নিয়েছিল ইনস্টলেশন কস্ট, ওয়ান টাইম, মাসে মাসে 500 টাকা যেরকম প্যাকেজ, ঠিক আছে। তো ওয়াইফাইটা আমাদের অপশনাল, থাকলে বেটার, আর কিছু নয়, ঠিক আছে। বাকি তোমার ডেডিকেশন লাগবে, ডেডিকেশন কিন্তু হিউজ লেভেলের লাগবে, কারণ কলেজের পড়াশোনার পাশাপাশি তোমাকে এইগুলো শিখতে হচ্ছে। মিনিমাম 2 ঘন্টা কম করে হলে, অথবা 4 ঘন্টা তোমাকে একটা টাইম রাখতে হবে, যেখানে আমি শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট করব। এটা হচ্ছে ডেডিকেশন, ঠিক আছে। টাইম টু টাইম সমস্ত অ্যাসাইনমেন্ট করতে হবে, এটা ডেডিকেশন, ঠিক আছে। পেশেন্স থাকতে হবে, তুমি কিন্তু একদিনে সবকিছু পারবে না, তোমাকে আস্তে আস্তে সবকিছু শিখতে হবে, আর সেই রাস্তায় আমি তোমাকে জাস্ট হেল্প করব, বাকিটা তোমাকে। আমি মাত্র 10% দেব, 90% এফর্ট তোমার। তাই তোমাকে নিজেকে শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাই তোমার মধ্যে ডেডিকেশন, পেশেন্স থাকতে হবে, কারেজ থাকতে হবে, সাহস থাকতে হবে। কারণ আমি যে শুধু প্রজেক্ট বানাবো সেটাই বানাবে না, তোমাকে নিজে থেকে কিন্তু স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট বানাতে হবে, তোমাকে নিজেকেও কিন্তু প্রজেক্ট বানাতে হবে। তাই সেই সাহসটা তোমার মধ্যে থাকতে হবে প্রজেক্টটা বানানোর। আমি তো যেটা বানিয়ে দেবো সেটা তো বানাতে পারবে, কিন্তু নিজেকেও প্রজেক্টটা বানাতে হবে। তাই এই 3টে জিনিস যার মধ্যে থাকবে, ডেডিকেশন, পেশেন্স, কারেজ, আরেকটা হেল্প। যারা যারা অ্যাডমিশন নেবে প্রত্যেককে একে অপরকে হেল্প করতে হবে। কোথাও প্রবলেম হলে একটা কমিউনিটি আমি তৈরি করব যেখানে সবাই থাকবে, একে অপরকে হেল্প করতে হবে। উইথাউট হেল্প ওয়েব ডেভেলপমেন্ট কখনো শেখা যায় না। তো এইগুলো প্রত্যেক স্টুডেন্টের মধ্যে থাকতে হবে। যারা এইগুলোকে ফুলফিল করতে পারবে তারাই একমাত্র জয়েন হবে। তাহলে কথা কোর্সে কিভাবে অ্যাডমিশন নেব। তো আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে 22শে জানুয়ারি। জয় শ্রীরাম। 22শে জানুয়ারি সন্ধ্যে 6টা থেকে অ্যাডমিশন স্টার্ট হবে, এবং অ্যাডমিশন চলবে 22শে ফেব্রুয়ারি রাত্রি 11:59 PM। অর্থাৎ 1 মাস ধরে টাইম দিলাম, আস্তে ধীরে অ্যাডমিশন হয়েও 1 মান্থ টাইম। কোথা থেকে অ্যাডমিশন হবে? আমাদের ওয়েবসাইটে, যার ডিটেলস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে আছো সেখানেও পেয়ে যাবে 22 তারিখের আগেই। তাহলে ডেট আশা করি জেনে গেলে প্রত্যেকে, পারফেক্ট। এবার যারা গ্রুপের অ্যাডমিন আছো তারা পরে কিন্তু ডেটগুলো সবাইকে রিমাইন্ড করে দিও। এবার আসল কথায় আসি। দাদা সবকিছু তো বললে, কিন্তু টাকা কত লাগবে? এখন যদি বলো 20,000 টাকা লাগবে, তাহলে তো এখানেই আমাদেরকে মনে কষ্ট নিয়ে চলে যেতে হবে। আর সৌভিককে অ্যাড করে দেবো, ঠিক আছে। যারা অ্যাড নেই আমাকে করো, আমি করে দেবো অ্যাড, ঠিক আছে, করে দেবো। সবকিছুতে আসছি অনিশা, সবকিছুতে আসছি। তো টাকার যদি কথা বলি, আমরা অনেক ভাবনা চিন্তা করে, অনেক টেকনোলজি গুলোর কথা মাথায় রেখে আমরা এই পুরো ব্যাচের প্রাইস রেখেছি 3,999, যেটা এই মুহূর্তে মার্কেটে সব থেকে অ্যাফোর্ডেবল অ্যামাউন্ট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের। এবার এই টাকাটা দেওয়ার 2 প্রকারের উপায় আছে। যদি তুমি একসাথে পুরো টাকা দিয়ে অ্যাডমিশন হও, 25% ডিসকাউন্ট পেয়ে গেলে, 9 মান্থের কোর্স, লাইফ টাইম রেকর্ডিং অ্যাক্সেস, মাত্র 2,999 টাকা তোমাকে দিতে হচ্ছে একবার, ব্যাস কমপ্লিট। এবার অনেক স্টুডেন্ট আমাকে আমি দেখেছি মেসেজ করে বলে, ফোন করে বলে যে দাদা আমরা এতগুলো টাকা একসাথে দিতে পারবো না,
অনেক অনেক পরিবারই আছে যাদের কাছে 3,000 টাকাটাই অনেক বেশি অ্যামাউন্ট, হতেই পারে, কারণ আমিও খুবই লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করি। তাই তাদের কথা মাথায় রেখে আমরা প্রথম ইনস্টিটিউট যারা মান্থলি পেমেন্টের ব্যবস্থা করেছি ইএমআই মাধ্যমে, অর্থাৎ ইনস্টলমেন্ট পেমেন্ট। তাই তুমি যদি মান্থলি বেসিকে পেমেন্ট করতে চাও এই 3,999 টাকা, তাহলে তোমাকে অ্যাডমিশনের টাইম 1,000 টাকা দিতে হবে। তারপর আগামী 8 মান্থ এভরি মান্থ তোমাকে 500 টাকা করে পে করতে হবে। তাই দু রকমই উপায় আছে। যারা একসাথে টাকা দিয়ে ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে গুড নিউজ, 1,000 টাকা কমে গেল 2,999। যারা মান্থলি বেসিকে পেমেন্ট করবে তারা 500 টাকা করে পেমেন্ট করতে পারছো। এই সুবিধাটাও দেওয়া হলো যাতে কেউ যেন দুঃখ না পাও যে আমি তো ভর্তি হতে পারলাম না, তুমিও পারবে 500 টাকা। আর 500 টাকা এমন কিছু অ্যামাউন্ট নয় আজকের দিনে দাঁড়িয়ে থেকে দেখতে গেলে, কারণ এমনি আমরা কম নিচ্ছি। বাকি টিচাররা তোমার বিসিএ নর্মাল টিউশন পড়াতেই, তোমরা এখানে নিজেরাই তো লাইভ এক্সাম্পল আছো, আমার স্টুডেন্টরা 1,000 টাকার উপরে করে নেয় পার সাবজেক্ট। এবার এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কোন পেমেন্ট পদ্ধতি আমার জন্য সব থেকে ভালো। চলো দেখে নি। ওয়ান টাইম পেমেন্ট যারা করবে তাদেরকে বলতে চাই তোমরা কিন্তু অনেক অনেক টাকা কিন্তু সেভ করছো। তোমাদের টোটাল 4,000 টাকা কোর্স তোমরা পেয়ে যাচ্ছ 3,000 টাকার মধ্যে। ওই 1 টাকা মাইনাস করো বা না করো আলাদা ব্যাপার। তার মানে ডাইরেক্ট 1,000 টাকা তোমার ডিসকাউন্ট হচ্ছে যদি তুমি একসাথে পে করো। আর যদি মান্থলি বেসিকে যাও, যেহেতু ইনস্টলমেন্ট আছে তাই ইন্টারেস্ট রেটটা হচ্ছে অ্যাড হবে, তাই একটু বেশি লাগছে। কিন্তু সুবিধা কি, অল্প অল্প টাকা মাসে মাসে দিতে পারছো। যেমন তোমাকে আপফ্রন্ট 1,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তারপর তোমাকে ইএমআই দিতে হবে আগামী 8 মান্থ। ইএমআই স্টার্ট হবে এপ্রিল থেকে, প্রত্যেক মান্থের 15 তারিখের মধ্যে টাকা দিতে হবে, আদারওয়াইজ লেট ফি। তো এইভাবে এপ্রিল থেকে অক্টোবর অবধি তোমাকে পে করতে হবে 500 করে। তার মানে 8 ইন্টু 500 কত হয়, 3,500 প্লাস তুমি 1,000 টাকা দিয়েছিলে আপফ্রন্ট, টোটাল করলে তোমার এই পুরো কোর্সে খরচ হচ্ছে 4,500 টাকা। তো এটা হচ্ছে যারা মান্থলি ইনস্টলমেন্টে যাচ্ছ তাদের জন্য। এখানে একটাই সুবিধা, মাসে মাসে অ্যামাউন্ট দিতে পারছো 500 টাকা করে। আর এখানে সুবিধা কি, 1,000 টাকা ডাইরেক্ট তোমার সেভ হয়ে যাচ্ছে। ওই 1,000 টাকা তুমি তোমার বাবা মার কাছ থেকে বলবে ওই আমার কোর্সের দাম 4,000 টাকা, ওই 1,000 টাকা দিয়ে তুমি তোমার নিজের ডোমেন আর হোস্টিং কিনে ফেলতে পারবে। সিম্পল হোস্টিঙ্গারে যাবে, হোস্টিঙ্গারে প্রথমবার যদি হোস্টিং আর ডোমেন কেনো তাহলে মাত্র 1,000 টাকার মধ্যে তুমি হচ্ছে একখানা .com ডোমেন আর একখানা 5,000 টাকার হোস্টিং হচ্ছে তুমি ফ্রিতে পেয়ে যাবে 1,000 টাকা দিয়ে 1 বছরের জন্য। তো এটা করতে পারছো, ঠিক আছে। তা তো দু রকমেরই পেমেন্টের উপায় আছে, যেটাতে যার ইচ্ছা সেটাতে সে অ্যাডমিশন নিতে পারো। আর আমি ভালো করে বলে দিয়েছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো পেমেন্টের উপায়। এখনো যদি কোনো চিন্তা থাকে তাহলে এবার আমরা হচ্ছে 15 ডেজ থেকে 30 ডেজের মানি ব্যাক গ্যারেন্টি দিলাম। তোমার টাকা কোথাও যাবে না, সে তুমি ওয়ান টাইম পেমেন্ট করে ভর্তি হও অথবা তুমি হচ্ছে আমাদের, হ্যাঁ সরি, হ্যাঁ সৌমদীপ সরি, ওখানে তাহলে মিস্টেক আছে, এডিটিং এর কোনো মিস্টেক আছে, আমি ঠিক করে দেবো, সরি ঠিক করে দেবো, সরি, ঠিক আছে। এডিটিং এরই মনে, হ্যাঁ 7, হ্যাঁ 7 মান্থে যাচ্ছে, হ্যাঁ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ এটা 7 মান্থ, সরি 8 মান্থ না 7 মান্থ, 7 মান্থ, ঠিক আছে 7 মান্থে 4,500 হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ তো তুমি যেভাবেই অ্যাডমিশন নাও না কেন তোমার 100% পয়সা ফেরত পাওয়ার গ্যারেন্টি আছে, 30 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি, ঠিক আছে। তার মানে পুরো 1 মাস তোমার কাছে টাইম আছে, ব্যাচ ভালো না লাগলে বলে দেবে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা হবে না, তোমাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 30 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি, এতদিন আমাদের 15 দিনের ছিল, এবার আমরা জিনিসটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই হলো অল অ্যাবাউট আমাদের প্রলয় ব্যাচের ডিটেলস, ঠিক আছে। হ্যাঁ আমি তোমাদের এবার এবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো, এতক্ষণ আমি অনেক বকবক করেছি, এবার তোমাদের সাথে কথা বলবো প্রত্যেকের সাথে আর একটুকুনি। তাহলে এটা প্রলয় ব্যাচের পুরো ডিটেলস, ঠিক আছে। এনরোলমেন্ট 22 তারিখ শুরু হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি সব ডিটেলস দিয়ে দেবো এখানে, ঠিক আছে।
আর এই পুরো কোর্সে আমি তোমাদের লিঙ্কডইনটা খুব ভালো করে শেখাবো, naukri.com ফ্রিল্যান্সিং ভালো করে শেখাবো। তো আশা করি যারা খুব ডেডিকেশন দিয়ে করবে তারা আফটার কমপ্লিট দিস ব্যাচ ইন্টার্নশিপ এবং আমাদের জব অফার অন্তত নিতে পারবে। কারণ মনে রাখবে, কোনো ইনস্টিটিউট তোমাকে কখনো প্লেসমেন্ট দিতে পারে না। প্লেসমেন্ট হচ্ছে সব থেকে বড় লেভেলের স্ক্যাম। তাই যারা আমরা বলি না প্লেসমেন্ট হচ্ছে কিনা, প্লেসমেন্ট হচ্ছে কিনা, বিভৎস বড় লেভেলের স্ক্যাম প্লেসমেন্ট। আর প্লেসমেন্ট যদি কোনো বড় ইনস্টিটিউট দেয় তাহলে প্লেসমেন্টের জন্য তোমার কাছ থেকে সাপোর্ট নেওয়া হবে। প্লেসমেন্ট সাপোর্ট যাকে আমরা বলি, প্লেসমেন্ট সাপোর্টের জন্য তোমাকে 20 থেকে 30,000 টাকা পে করতে হয়। তারপর গিয়ে তোমাকে জবের জন্য তারা হেল্প করবে। তো সেটা একদিক থেকে বলতে গেলে ঘুষ দিয়ে চাকরি করার মতোই ব্যাপার, যেখানে তুমি নিজে থেকে চাকরি পেতে পারো। যেখানে চাকরির জন্য তোমাকে লিঙ্কডইন ইউজ করতে হবে, naukri.com ইউজ করতে হবে, রিজিউম বানাতে হবে, পোর্টফোলিও তৈরি করতে হবে ভালো করে। এবং আমি কি হেল্প করতে পারি, আমি যেটা হেল্প করতে পারি, আমি বিভিন্ন কোম্পানিতে যারা ভালো স্টুডেন্ট থাকবে এই ব্যাচের, তাদের সিভি গুলো এবং রিজিউম গুলোকে হচ্ছে শেয়ার করতে পারি এবং এইচআরদেরকে রিকমেন্ড করতে পারি যে এরা আমার স্টুডেন্ট, এরা আমার ভালো স্টুডেন্ট, এদেরকে আপনারা দেখুন, এদের রিজিউমটা দেখুন, এদের ইন্টারভিউ নিন যদি ভ্যাকেন্সি আপনাদের কাছে থাকে। এটা আমি করতে পারি আর এটা আমি করব। যারা ভালো স্টুডেন্ট হবে, যারা খুব ভালোভাবে পুরো শিখবে জিনিসটা ওয়েব ডেভেলপমেন্ট এবং ভালো ভালো প্রজেক্ট যারা তৈরি করতে পারবে। ঠিক আছে, ক্লাস হচ্ছে আমাদের মার্চ মাস থেকে শুরু হবে ইন্দ্রজিৎ, মার্চের ফার্স্ট উইক। হ্যাঁ সৌম্যদীপ বলো আমাকে কি বলবে, ঠিক আছে বলো। বাকি কাউর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। দাদা হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, আমাদের কলেজে একটা ব্যানার এই গ্রুপে আমাদের দিয়েছে যে দুটো স্টুডেন্ট, একটা দাদা একটা দিদিকে আমি পার্সোনালি চিনি, বিসিএ আমাদের আমার থেকে একটু এক ইয়ার উপরে পড়ে, মানে এই 2000 এই বছরে পাস আউট হবে। ওরা দেখলাম কোডিয়াং এ ব্যাঙ্গালোরে 7.5 লাখ টাকার প্যাকেজ দিয়ে দিয়েছে, কি করে পসিবল? ওরা, তুমি ওদের সঙ্গে পার্সোনালি কথা বলো। আমি ওদের না না স্যার, না, ওটা হচ্ছে আমি- ম্যানেজমেন্টে আছে তো, মানে একটা হচ্ছে টার্গেট দিচ্ছে, ওটা হচ্ছে হ্যাঁ। 4 লাখ আর বাকিটা হচ্ছে বেতন। ওই 3,36,000 টাকাটা বেতন আর 4 লাখ একটা মানে হচ্ছে ওদের টার্গেট দিচ্ছে, ওই টার্গেট ফুলফিল করলে 4 লাখ পাবে ইয়ারলি। হ্যাঁ হ্যাঁ, যে টোটাল 7,360। তো বেটার হচ্ছে যাদের আমি যাদের সেটা- কথা বলে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলো, কারণ এরা মেজরিটি হচ্ছে অফ না, না, ক্যাম্পাস পাচ্ছে। ঠিক আছে, সেটা বলছি না, মানে এই বিসিএ তে কলেজ প্লেসমেন্ট 7.5 লাখ টাকা। না 7.5 কিছু, বিসিএ তে তোমার 50 লাখ টাকা তুমি প্লেসমেন্ট পেতে পারো, 50 লাখ টাকা তোমার পার অ্যানাম স্যালারি হতে পারে। আরে ওই যে ওকে দেখো না তুমি ইনস্টাগ্রামে, যাকে আজকে দেখতে পারি সুন্দর সুন্দরী মেয়েদের ভিডিও, হঠাৎ করে মাঝখান থেকে কোডিং টিউটোরিয়াল চলে আসে, ইজি স্নাইপেট। ও তো নিজে বিসিএ গ্রাজুয়েট, ও বিসিএ গ্রাজুয়েট, ও স্টার্টআপে কাজ করে, একটা বিরাট বড় স্টার্টআপে টেক লিড। ওর ইয়ারলি ইনকাম হচ্ছে 50 লাখের ওপরে। তো স্টার্টআপস তোমাকে পে করে, এমএনসি পে করবে না। তুমি এমএনসি তে যাবে, তোমাকে বলবে তুমি তো বিসিএ, ভাগো এখান থেকে। স্টার্টআপস হচ্ছে তোমার স্কিলস দেখবে, স্টার্টআপস দেখবে তুমি কাজ জানো কিনা। এটাই হচ্ছে আমি, আর স্টার্টআপসে কাজের জন্যই তোমাকে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো শিখতে হবে। আর রিঅ্যাক্ট তুমি আর জাভাস্ক্রিপ্ট শিখলে তুমি অ্যাপ ডেভেলপমেন্টও যেতে পারবে, কারণ স্টার্টআপসে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপও অত ডেভেলপ হয় না। স্টার্টআপসে দাদা। সবথেকে বেশি ডেভেলপ হয় আমাদের হচ্ছে হাইব্রিড অ্যাপ, রিঅ্যাক্টের মাধ্যমে অ্যাপ ডেভেলপ হয়, রিঅ্যাক্ট নেটিভ। ঠিক আছে, তো স্টার্টআপসে প্রচুর জব পাবে, জাস্ট তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে লিঙ্কডইনে, অ্যাক্টিভ থাকতে হবে টুইটারে আর naukri.com, আর তোমার প্রজেক্ট থাকতে হবে। কেশব মার্চ মাস থেকে স্টার্ট হবে, ঠিক আছে। কিন্তু এমএনসিতে টার্গেট কেন করে? কারণ আমাদের একটা ধারণা যে এমএনসি জব সিকিউরিটি দেয় বেশি, স্টার্টআপসে জব সিকিউরিটি একটু কম থাকে। বাট আমি মনে করি 5,000 জনের মাঝখানে ভ্যালুলেস হিসেবে কাজ করার থেকে অনেক ভালো 50 জনের মাঝখানে কাজ করা, যেখানে তোমার ভ্যালু থাকবে। আর গুগল মাইক্রোসফট তো অনেক পরে, গুগল মাইক্রোসফটে তো তোমাদের বিসিএ করে হবে না জায়গা, আগে তোমাকে এমসিএ করতে হবে, কারণ এইসব কোম্পানিতে আমাদের
ক্রাইটেরিয়া থাকে এমসিএ বা বিটেক। আর গুগল মাইক্রোসফটে যেতে গেলে তোমাকে ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আসলে চলবে না, তোমাকে একটা জিনিসই, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। আর বিসিএ করে কারা যেতে পারছে? ডাইরেক্ট নয়, তারা আগে কোনো একটা স্টার্টআপসে অনেক বছর কাজ করেছে, তারপর যাচ্ছে। তো স্টার্টআপস থেকে কাজ করতে করতে সুইচ মারতে পারো যদি ভালো প্যাকেজ পাওয়া যায়। বাকি আজকাল লোকে তোমার হচ্ছে মাইক্রোসফট গুগলের চাকরিও ছেড়ে দিচ্ছে, কারণ তাদের মনে হচ্ছে ভ্যালু নেই কোম্পানিতে। কারণ অনেক স্টার্টআপস আছে, রিমোট জব আছে, যারা কোটি টাকা পে করে। বুঝলে তো? জাস্ট টুইটারটা ওপেন করো, টুইটারে হচ্ছে স্টার্টআপ টেক ওরিয়েন্টেড অনেক আপডেটস পাবে প্রতিনিয়ত। হ্যাঁ, এক্সপিরিয়েন্স ছাড়া হবে না, স্টার্টআপসে তুমি ফ্রেশার হিসেবে চাকরি পাবে। 2 বছর কাজ করা স্টার্টআপসে কাজ করলে কি অনেক শিখতে পারবে। তুমি এখানে 9 মান্থসে যা শিখবে তার থেকে বেশি স্টার্টআপসে শিখতে পারবে। বুঝলে? শুনতে পাচ্ছ? ইয়েস, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি তোমার সেকেন্ড সেমিস্টারের মানে কি আলাদা কোনো ব্যাচ করবে না না, এটার না, না। মধ্যেই প্রায় সব থাকবে? এই যে 9 মান্থের ব্যাচটা ওয়েব ডেভেলপমেন্ট, এইটার মধ্যে তোমার সেকেন্ড সেমিস্টারে যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সেটা ইনক্লুড আছে। আমি পরে আরো ভালো করে সেকেন্ড সেমেস্টার স্টুডেন্টদেরকে নিয়ে বলে দেবো, ইউটিউবে বলে দেবো, ঠিক আছে? আর আর্কিটেকচারটা যে আছে, আর্কিটেকচারটা আলাদা, সেটা আমি দেখছি কিভাবে পড়ানো যায়। আমি নাও পড়াতে পারি, আবার পড়াতেও পারি, সেটা দেখবো, পরে বলে দেবো, দেরি আছে অনেক, ঠিক আছে? সেকেন্ড সেমে আর্কিটেকচার আছে না? ইয়েস, ঠিক আছে। কারণ এই যে ফোর্থ সেমের ক্ষেত্রে ডিবিএমএস আছে, ডিবিএমএস আমি অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি, আর ওদের ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে তুমি দেবো। তোমার তো প্লে লিস্ট আছে, প্লে লিস্ট দিলেও কাজ হয়ে যাবে। প্লে লিস্ট, হ্যাঁ, ওটাই বলছিলাম, নয় তো রেকর্ডিং দিয়ে দেবো, নয় লাইভ দেখবো, পরে বলবো, ওটা জানাবো মার্চ মাসে যদি জানাবো। লাইভ সময় না হয় প্লে লিস্টে অন্তত হলেও কাজ হয়ে যাবে। ঠিক আছে। আর ডিবিএমএস ব্যাচে যারা বলছিলে অ্যাডমিশন নেবে, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? কন্ট্যাক্টের জন্য আমাদের নাম্বার আছে 9874296992 হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? 9874296992। ইয়েস, লিভ করতে পারো, হয়ে গেছে আমাদের মেজরিটি আলোচনা। তো ডিবিএমএস এ অ্যাড করে দেবো, ঠিক আছে? ডিবিএমএস কিন্তু আমি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করব, আর হয়েও যাবে আমাদের ফেব্রুয়ারি থেকে মধ্যে কমপ্লিট। আইটি স্কিলস তো ওইগুলো পড়াই না আমি, জি বাস্কেট পড়াই না। কার যদি প্রলয় সম্পর্কে কোনো আর কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো। আর বাকি 22 তারিখ থেকে ফোন কল হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, যেটা নাম্বার আছে সেটার মধ্যে ফোন করলেও পাবে, হোয়াটসঅ্যাপ করলেও পাবে। দাদা, ইয়েস, বলো। বলছি আপনার ফোর্থ সেমের ব্যাচটাতে কি নতুন স্টুডেন্ট নেওয়া হচ্ছে? হ্যাঁ, নেওয়া হচ্ছে। তাহলে আমি না জয়েন করতে চাই, তো কিভাবে করব? তোমার আমার অফিসিয়াল নাম্বারটা আছে তোমার কাছে? না। হোয়াটসঅ্যাপ লিখে নাও। হ্যাঁ, বলুন। 98 হ্যাঁ, 9874 74 29 29 6 হ্যাঁ 99 হুম তারপর হচ্ছে 2 দেখো তো 10টা হয়েছে তো? হ্যাঁ 9874296992। একদম, এটা আমার নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করো। আমি ফোর্থ সেমে শুধুমাত্র কিন্তু ডিবিএমএস পড়াচ্ছি, ঠিক আছে? শুধু ডিবিএমএসটা পড়াচ্ছি, আর পাইথনটা হচ্ছে ইউডেমিতে পাবে আমার কোর্স, 400 টাকা 300 টাকা দাম, ঠিক আছে? ওটা মার্চ মাসে ফেব্রুয়ারিতে পেয়ে যাবে, সরি। আর সফটওয়্যার আচ্ছা ইঞ্জিনিয়ারিং এর দাদা। যারা ডিবিএমএস আর পাইথন ব্যাচে যারা প্রলয় ব্যাচে অ্যাডমিশন নেবে, সবাইকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নোটসটা আমি ফ্রিতে দিয়ে দেবো।